সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমাদের যে ভর্তি যুদ্ধ শুরু হয়েছে, সে ভর্তি যুদ্ধের ধারাবাহিকতায় তোমাদেরকে শানিত করার উদ্দেশ্যে স্কুল অফ এক্সেলেন্স যে প্রচেষ্টা শুরু করেছে, তারই একটি কার্যক্রম হলো আমাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। অর্থাৎ আমরা বিগত ক্লাসগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর বিইউপির প্রশ্ন তোমাদের সামনে বিশ্লেষণ করেছি। প্রশ্নগুলো কিভাবে এসেছে, কোন টপিক থেকে কতটি প্রশ্ন এসেছে এবং সেগুলো উত্তর কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আমরা সার্বিকভাবে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো, অনুগ্রহ করে একটু দ্রুত খাতা কলম নিয়ে রেডি হয়ে থাকো। আমরা এখনই মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা যেভাবে সবসময় বিশ্লেষণ করে থাকি সেভাবেই করবো ইনশাল্লাহ। সাইডে আমি টপিকটা লিখে দিব, কোনটা কোন টপিক থেকে এসেছে, তোমরা একটু নোট করে ফেলবে। তোমাদের যাদের সাথে খাতা থাকবে অবশ্যই খাতা নিয়ে বসবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ঠিক আছে, অনেকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ভালো আছি, সবাই ভালো থাকো। তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, প্রথম প্রশ্নটা হচ্ছে যে মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে বসেছে। কমেন্ট বক্সটা এই পাশে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে বসেছিল। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি গদ্য থেকে এসেছে। তোমরা যারা ভার্সিটি ভর্তি কোচিং শুরু করেছো, তোমরা ইতোমধ্যেই সাইফুর রহমান সাইফ স্যারের ক্লাস ইতোমধ্যে করার ফলে একটা জিনিস সম্পর্কে খুব ক্লিয়ারলি জানতে পেরেছে যে গদ্য পদ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাহিত্য পাঠ থেকে প্রশ্ন ম্যাক্সিমাম এসে থাকবে। তো প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মাসি পিসি থেকে এসেছে। তোমরা সাইডে গদ্য গদ্য লিখে ফেলো, গদ্য লিখে ফেলো যেন নোট করো, তথ্যটা নোট করে রাখো। গদ্য থেকে এসেছে। দেখো, প্রথম প্রশ্ন আমরা জানি শকুন। আমরা তো আর যে শুধু কোনটা কোন প্রশ্ন, কোনটা কোন ইসের উত্তর কি এতটুকু জানবো না। আমরা সেটা নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো, অন্য অপশনগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা আজকে প্রথমে মানবিক ইউনিটের ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ করছি। আচ্ছা, শকুন। মাসিপিসি গল্পের শকুন দিয়ে বোঝানো হয়েছিল দুঃসময়কে। এই তথ্যটা একটু লিখে রাখো, নোট করে ফেলো। দুঃসময়কে, আরেকটা তথ্য এখানে কাজে লাগতে পারে, দুঃসময়ের পাশাপাশি হলো দুর্ভিক্ষকেও বোঝানো হয়েছিল। আচ্ছা, আর এইখানে চিল আছে, তবে আমরা লাল সালু উপন্যাসে শঙ্খচিল শব্দটা দেখতে পাই। শঙ্খচিল শব্দটা আমরা দেখতে পাই লালসাল উপন্যাসে। লালসাল উপন্যাসে শঙ্খচিল শব্দটা এসেছিল কিভাবে? যখন জমিলা চরিত্র বিষয়ে কথা হচ্ছিল, যে জমিলা চরিত্র যে মন খারাপ করে সে বাসায় বসেছিল, তার নুলা ভাই অর্থাৎ ওই যে শারীরিকভাবে অক্ষম যে ভাই, তার কথা যখন তার মনে পড়ছিল, সে তখন বাহিরে তাকিয়ে দেখছিল শঙ্খচিল উঠছে আর অবিশ্রান্ত ভাবে কাক ডাকাডাকি করছে। কাক এবং শঙ্খচিলের কথা সেখানে ছিল। শঙ্খচিল মূলত জমিলা চরিত্রে যে স্বাধীন চেতা সত্তা, সেই স্বাধীন চেতা সত্তার সত্তার প্রতীক, চেতা সত্তার প্রতীক হলো এই শঙ্খচিল এবং কাকের অবিশ্রান্ত ডাকাডাকি। আচ্ছা, এই তথ্যটা একটু নোট করে নিও। দুটা তথ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো সময় যে কোনো প্রশ্ন আসছে, বিশেষ করে শঙ্খচিল যেটা লাল সালু উপন্যাসে জমিলার, এটা কখন কোন বিশ্ববিদ্যালয়ে চলে আসে বলা যায় না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাম্যবাদী কবিতায় মোট মোট কটি জাতীয় সম্প্রদায়ের কথা আছে? একটি প্রশ্ন যেটা সিলেবাস বহির্ভূত, অর্থাৎ পূর্বের সিলেবাসে ছিল সাম্যবাদী কবিতা। আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন এটা ছিল, বর্তমানে এটা নাই। তো সাম্যবাদী কবিতা আসলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, সিলেবাস বহির্ভূত কিছু পড়ার দরকার নাই। তুমি দেখা যাবে যে 30টি এমসিকিউ থেকে দু একটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত হয়তো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় কিন্তু। তো সেগুলো নিয়ে আসলে খুব একটা তোমাদের দুশ্চিন্তা করার দরকার নেই। 8টি জাতি এবং সম্প্রদায়ের নাম ছিল ফার্সি, তারপরে তোমার জৈন, এরকম বেশ কিছু আহ, সম্প্রদায় এবং জাতির নাম ছিল। সাম্যবাদী কবিতাটি লিখেছে কাজী নজরুল ইসলাম। এবং তোমরা জানো কাজী নজরুলকে কিন্তু সাম্যের কবি বলা হয়। যদি কখনো প্রশ্ন আসে আহ সাম্যের কবিকে, সঠিক উত্তর কিন্তু হবে কাজী নজরুল ইসলাম। তাহলে এটা তোমরা দাগাতে পারো সাহিত্য বা পদ্য লিখো, যেহেতু কবিতা থেকে আসছে পদ্য। তারপরে আমরা যাই নাফরমানি করিও না, কথাটি কে বলেছে? লালসাল উপন্যাস থেকে। লালসাল উপন্যাস নাটক থেকে তো প্রশ্ন আসবেও, সবসময় আসবে ইনশাল্লাহ। লালসাল উপন্যাস থেকে এই প্রশ্নটি এসেছে, মূলত মজিদের উক্তি ছিল নাফরমানি করিও না। কোন প্রসঙ্গে এসেছিল আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, যখন ওই যে একজন লোক এসে জিজ্ঞেস করে যে ধান কতটুকু হলো বা এরকম কিছু, তখন সে তার প্রতি উত্তরে মজিদ বলেছে নাফরমানি করিও না, খোদার শকর আদায় করো, ঝড় বৃষ্টিতে যখন সব ধান নষ্ট হয়ে গিয়েছিল। মজিদের বেশ কিছু উক্তি আছে, বেশ কিছু
কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে সেগুলো নোট করে নিবে অবশ্যই। যেমন কিছু গুরুত্বপূর্ণ আমরা যদি বলি, সে আক্কাসকে বলেছিল যে তোমার দাড়ি কই মিয়া, এ ধরনের বেশ কিছু উক্তি। তারপর সে ওই যে মানুষের দিলে মানুষের সাথে শয়তানও থাকে ফেরেশতাও থাকে, এই যে নানান তার একই ধরনের বেশ কিছু উক্তি আছে, এগুলো একটু মজিদের উক্তিগুলো অবশ্যই একটু মাথায় রেখো। কারণ মজিদ যেহেতু লাল সালু উপন্যাসের একটি প্রধান চরিত্র এবং কেন্দ্রীয় চরিত্র, তাকে কেন্দ্র করে লাল সালু উপন্যাসের গতি সঞ্চারিত হয়েছে। সুতরাং তার যে কোনো উক্তি, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের উক্তিগুলো পরীক্ষায় আসার মতো, যে যেমনি একটি চলে এসেছে নাফরমানি করিও না, এবং এই ধরনের উক্তি আরো আসতে পারে। আচ্ছা, খালেক ব্যাপারী সম্পর্কে যদি আমরা একটু নোট নেই, খালেক ব্যাপারী হলো লাল সালু উপন্যাসে জাগতিক শক্তির অধিকারী একজন চরিত্র। জাগতিক শক্তি, জাগতিক শক্তি মানে হলো যেটা ইহকালে যেটা অনেক বেশি প্রাধান্য পায়, ইহকাল কেন্দ্রিক যে শক্তি, অর্থাৎ পৃথিবী দুনিয়া কেন্দ্রিক যে শক্তি, জাগতিক শক্তি তার ভিতর অনেক বেশি ছিল। তাহলে আমরা জাগতিক শক্তির অধিপতি জানবো মজিদ খালেক ব্যাপারীকে, আর মজিদকে জানবো তোমার আধ্যাত্মিক শক্তির অধিকারী। আচ্ছা, আর রহিমাকে আমরা নোট করে নিও অবশ্যই। তো শুনছো সোপান লিখলাম, সোপান কেন লিখলাম? কারণ রহিমা সম্পর্কে কিন্তু লাল সালু উপন্যাসে বলা হয়েছে যে গ্রামের মহিলারা যারা ছিল তারা কিন্তু মজিদকে সরাসরি ধরা ছোঁয়ার ভিতর তারা ছিল না, যোগসূত্র ছিল রহিমা। তাহলে আমরা এখানে সোপান বা যোগসূত্র লিখে দিলাম যে রহিমার মধ্য দিয়েই তারা মজিদের কাছে পৌঁছাতে পারতো। আর জমিলা তো তোমরা জানোই, স্বাধীন প্রাণ ধর্মের চরিত্র, তাকে উপন্যাসে বিড়াল ছানার সাথে তুলনা করা হয়েছে, ঠিক যেন বিড়াল ছানা, অর্থাৎ একদম চঞ্চল, আহ যার ভেতর কোনো স্থবিরতা নেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কোথাও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে লিখবে। আহ তাহলে এটা এসেছে উপন্যাস থেকে। ঠিক আছে, শাহরিয়ার বা কে সম্ভবত লিখছো, স্যার একটা প্রবলেম আছে। তোমার কি এই আজকের ক্লাস সম্বন্ধে প্রবলেম, নাকি আগের কোনো ক্লাস সম্বন্ধে প্রবলেম? আচ্ছা ঠিক আছে, দেখো যাচ্ছি। কে প্রশ্ন করছে? কি? আচ্ছা, তো তোমার মাইক্রোফোন অন হয় না, এটা আমি কেমনে বলতাম বলো ভাই? তোমাকে আনমিউটের অপশন দেওয়া হয় নাই হয়তো সেজন্য। আচ্ছা, দেখো, বিনে স্বদেশী ভাষা মিঠে মিটে কি আশা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, তোমরা যারা অনুসর্গ, তারপর উপসর্গ, অব্যয় বিষয়গুলো নিয়ে একটু জানাশোনা করেছো, তোমরা একটা বিষয় জানো যে অনুসর্গ বলে একটা শ্রেণী বাংলা ব্যাকরণে আছে, যেটার ব্যবহার মূলত হয় শব্দের অর্থকে সুন্দর করার জন্য। কি ধরনের, আমি একদম বেসিক যদি বলি, শব্দের অর্থকে প্রাসঙ্গিক করার জন্য, শব্দের অর্থকে সুন্দর করে প্রকাশ করার জন্য। অনুসর্গগুলো মূলত নিজস্ব কোনো অর্থ সেরকম থাকে না, এগুলো বাক্যে বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমি যদি বলি যে আমার দ্বারা এই কাজ এ কাজ হবে না, হবে না। এইখানে একটা বিষয় দেখো, এইখানে অনুসর্গ কোনটা? এই যে আমার আর এই কাজ হবে না, এই বাক্যটাকে সংযোজন ঘটাইছে বা বাক্যটাকে অর্থপূর্ণ করার জন্য ব্যবহার হয়েছে কোনটা? দ্বারা। এই দ্বারাটার কি আদৌ কোনো অর্থ আছে? না, এর দ্বারার কিন্তু আদৌ কোনো অর্থ, মানে যদি শুধু দ্বারা লিখে দেয় তুমি কিছু বুঝবা না, বা দিয়ে, এগুলো সাধারণত স্পেসিফিক কোনো অর্থ প্রকাশ পায় না, কিন্তু বাক্যে ব্যবহৃত হয়ে সেটার একটা অর্থ মিনিং করে। ঠিক আছে, তাহলে বিনে স্বদেশী ভাষা, এটা বুঝতে আমরা কি বলতে চাই? অর্থাৎ নিজের ভাষা ছাড়া আমাদের আশাটা আসলে মিটে না, অর্থাৎ ছাড়া বা ব্যতি রেখে অর্থ প্রকাশ পাচ্ছে। ঠিক তেমনি দ্বারা অর্থাৎ কর্তৃক অর্থ প্রকাশ পাচ্ছে, এরকম ব্যতি রেখে। যেমন আমি যদি নিমিত্ত অর্থে একটা অনুসর্গ লিখি, ধরো আমি লিখলাম তোমার তরে মোরে বিসর্জন, তোমার তরে আমার এই বিসর্জন, তাহলে এখানে তরে অনুসর্গটা কি অর্থ দিচ্ছে? নিমিত্ত অর্থে, যে তোমার জন্য, তাই না? এমনিতে তো তরে কোনো অর্থ নেই, কিন্তু তোমার তরে, তোমার জন্য আমার এই বিসর্জন, তখন নিমিত্ত অর্থ, এরকম ভাবে। আচ্ছা, ব্যতিরেকে মানে হলো ছাড়া বা বাদে, তাহলে এটা এসেছে অনুসর্গ থেকে। ঠিক আছে, এরপরে প্রশ্ন যদি আমরা যাই, সুবচন নির্বাসনে কোন ধরনের গ্রন্থ?
সুবচন নির্বাসনে বাংলা সাহিত্যের এক অনন্য নাট্যকার বলা যায়, খুব এখনো ফেমাস হয় নাই, হবে ইনশাল্লাহ ভবিষ্যতে, অত বিখ্যাত হয় না এখনো সাহিত্য জগতে যে তাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে। সেই বিখ্যাত সাহিত্যিক বা নাট্যকারই বলা যেতে পারে, আব্দুল্লাহ আল মামুন নামে একজন আছে। সে আব্দুল্লাহ আল মামুন, শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল মামুনের একটি নাটক হলো আব্দুল্লাহ আল মামুনের নাটক হলো এই সুবচন নির্বাসনে। ওনার আরো একটা নাটকের যদি আমি নাম বলি, সেটা হলো শপথ, নোট করে নিতে পারো, শপথ। আচ্ছা, বলছে অনুসর্গ পড়াবেন না আপনারা স্যার? ভাই তোমারে সব পড়ানো হবে, যা আছে সব পড়ানো হবে। আচ্ছা, তাহলে এটা নাও সাহিত্য অংশ থেকে। পরের প্রশ্ন, কালকের কথাটা মনে রেখো, রেখাযুক্ত পদটি কোন কারকের? এখানে রেখা হবে কালকের নিচে, কালকের শব্দটার নিচে রেখাযুক্ত হবে। শোনো, আমরা বলি কোন কারক। কারক বলতে আমরা কি জানি? কারক বলতে হলো ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই, ধরো আমি লিখলাম আমি ভাত খাই, এইখানে ক্রিয়াপদ কোনটা? অবশ্যই খাই বা খাওয়াটা ক্রিয়াপদ। এখন এই খাই ক্রিয়াপদের সাথে সম্পর্ক হয়েছে কার কার? হয়েছে আমির সাথে, হয়েছে ভাতের সাথে। আমি যদি জিজ্ঞেস করি কি খাই, তাহলে সঠিক উত্তর আসছে ভাত খাই। আমি যদি বলি কে খায়, সঠিক উত্তর আসছে আমি খাই, আমি খাই। এখন আমি যদি বলি একটা অপশন এখান থেকে রাকিবুল, আমি বললাম রাকিবুল কমেন্ট করতেছে বারবারের, আমি বললাম রাকিবুলের ছোট ভাই ঘুমায়। এখন এখানে ক্রিয়াপদ কোনটা? অবশ্যই ঘুমায়টা ক্রিয়াপদ। এই ঘুমায়ের সাথে কি রাকিবুলের আদতে কোনো সম্পর্ক আছে, নাকি ওর ওর ছোট ভাইয়ের সম্পর্ক আছে? একটু কমেন্ট করো তো, ঘুমানোর কাজটা কে করতেছে? রাকিবে করছে নাকি রাকিবের ছোট ভাই করছে? আচ্ছা, হ্যাঁ, রাকিবের ছোট ভাই করছে। তাহলে রাকিবের সাথে কিন্তু আদতে ক্রিয়াপদের সম্পর্ক হচ্ছে না, তাই না? এটাকে বলা হয় সম্বন্ধ পদ, এটাকে বলা হয় সম্বন্ধ পদ। ঠিক আছে? তো রিসেন্টলি বাংলা ব্যাকরণবিদ যারা বাংলা একাডেমিতে ছিলেন, তারা বলছে যে এটাকেও কারক বলতে হবে। যদিও অনেকে এটার বিরোধিতা করেছে যে ক্রিয়াপদের সাথে সম্পর্ক নেই এরকম পদ কারক হবে না, কিন্তু বাংলা একাডেমি রিসেন্টলি বলছে না, ক্রিয়াপদের সাথে সম্পর্ক নেই এরকম পদকে সম্বন্ধ পদ বলবো আমরা, সম্বন্ধ কারক বলবো। তো সেক্ষেত্রে রাকিবুলকে বাংলা একাডেমি বর্তমান নিয়ম অনুসারে বলা হয় সম্বন্ধ পদ। ঠিক আছে? ঠিক তেমনি কালকের কথাটা মনে রেখো, এখানে কাজ কোনটা? মনে রাখার কাজটা, এটার সাথে কি কালকের কোনো সম্পর্ক আছে? না, সম্পর্ক আছে কথাটা আর মনে রাখাটা। তেমনি এইখানে কালকেরটা হলো সম্বন্ধ কারক, যেটা নিয়ে আসলে অনেক বিতর্ক আছে। অনেকে বলে সম্বন্ধ কারক বলতে কিছু নাই, অনেকে বলে আছে। যখন আমরা পড়াশোনা করেছি, অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তখন সম্বন্ধ কারক সম্পর্কে আমরা কোনো কিছুই পড়িনি, কিন্তু বর্তমানে নতুন ব্যাকরণ বইয়ে সম্বন্ধ কারক দেয়া আছে। আহ ঠিক আছে, এরপরে যদি আমরা যাই, তাহলে এটা এসেছে কোথা থেকে? কারক থেকে। নিচের কোনটি আগুনের প্রতিশব্দ নয়? প্রতিশব্দ বলতে আমরা জানি কি সমার্থক শব্দ, তাই না? তাহলে এটা আসছে হলো সমার্থক শব্দ থেকে। আগুনের প্রতিশব্দ জিজ্ঞেস করছে। বৈশ্যানর মানে হলো আগুন, কৃষাণু মানে হলো আগুন, আলোক মানেও হলো আগুন, তফাৎ হলো উদক। উদক অর্থ হইল পানি বা জল, পানি বা জল। তোমাদের কাছে প্রশ্ন হইল এই পানি বা জলের আরো কিছু সমার্থক শব্দ কি তোমরা বলতে পারবা কিনা? পানি বা জলের আরো সমার্থক শব্দ। হ্যাঁ, তাওসিয়া লিখছে বাড়ি, জুথি বাড়ি, অম্বু বলছে দারুন, নীর আর দারুন হচ্ছে। আচ্ছা সলিল, তাহলে তো অনেকগুলো বলে দিছো। যেহেতু বলছো নীর বলেছে একজন, এটাতে আমি একটা একটা তোমাদের কনফিউশন দূর করে দেই। নীর যেটা, এইটা হলো পানি বা জল। আর এই নীর অর্থ কি বলো? এই নীর অর্থ কি? বাসা। দারুন, মৌরিন সম্ভবত বলেছে বাসা। দারুন, এইটা একটু কনফিউশনটা একটু ক্লিয়ার করে নিবা। দুইটা এরকম আরেকটা কনফিউশন আছে
যারা আমাদের একাডেমিক ব্যাচে ছিল, তাওসিয়া, তারপরে আবিহা, তারপরে সিয়াম, ইয়ামিন, ওরা সবাই এটা পারবে। কুল আর কুল, এই দুইটার তফাৎ কি বলো? এটা হলো তোমাদের প্রতিদান কবিতা পড়ানোর সময় আমি বলেছিলাম একাডেমিক ক্লাসে। কুল আর কুল, ক দীর্ঘ, হ্যাঁ, কুল মানে হলো ক রসৌকার যেটা, সেটা দিয়ে হলো তীর, ঠিক আছে। আর ক দীর্ঘকার যেটা, নাকি ভুল বলছো? ভুল বলেছো, ওই যে ভুল বলছো তো, আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, এই যে নামটাই করো, এই যে ওটা ঠিক আছে, একটু উপরে উঠো, উপরে উঠো। রোকেয়া, রোকেয়া খাতুন, রোকেয়ারটা ঠিক আছে, রোকেয়ারটা ঠিক আছে। এই দেখো, এই কুল মানে হলো বংশ, আর এই কুল মানে হলো তীর। রোকেয়ারটা ঠিক বলেছো। আচ্ছা, সিয়াম অ্যাডমিশন দিবে না ছোট ভাই, সিয়াম তোমাদের চেয়ে ভালো পারে। সিয়াম দেখছো ফার্স্ট ইয়ারে আমাদের সাথে কোচিং শুরু করে দিছে। ইনশাল্লাহ ওকে নিয়ে আমার অনেক ইচ্ছা আছে, ও ইনশাল্লাহ ভালো করবে, আল্লাহ আল্লাহকে কবুল করে নিক। ঠিক আছে, তাহলে এটা আসছে সমার্থক শব্দ থেকে। একজন বলছে 5 নম্বরের প্রশ্নের সোর্স কি? সোর্স হলো ওই যে লিখে দিছি, সাহিত্য, বাংলা সাহিত্য থেকে এসেছে। তারপরে দেখি, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, কথাটি কে বলেছে? এই এই প্রশ্নগুলো একদম সহজ এবং সবাই পারো। এবার আমার পথ থেকে অসংখ্য প্রশ্ন এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো রিটেনও এসেছে, এমসিকিউ এসেছে। তো আমার পথ গুরুত্বপূর্ণ ছিল এবছর, অনেক প্রশ্ন এসেছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ থেকে এসেছে। আমার পথ প্রবন্ধ সম্পর্কে আমরা একটু তথ্য জানবো। এটা নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে, রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে, রুদ্রমঙ্গল, এই তথ্যটা নোট করে নিও। আচ্ছা, এইখানে সবচেয়ে বড় দাসত্ব বলা হয়েছে আমার পথে কোন বিষয়টাকে? সবচেয়ে বড় দাসত্ব বলা হয়েছে পরাবলম্বনতাকে, পরাবলম্বতা। আচ্ছা, তারপরে এইখানে বলেছে পরাবলম্বতা আমাদের কি করে ফেলে? আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। আচ্ছা, তাহলে এটা এসেছে কোথা থেকে? গদ্য থেকে। আচ্ছা, ঠিক আছে। আজকেই পড়েছি আমার পথ, শাহরিয়ার জিসান। ভালো করে পড়ো, আমার পথ থেকে প্রশ্ন কিন্তু অনেক জটিল করে দিবে, ঠিক আছে? একটু ভালো করে পড়ো। ফেসবুকে যারা যুক্ত হয়েছে তারা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, তাদের কমেন্ট কি একটু দেখবো, দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, ফেসবুকে তোমরা সঠিক উত্তর দিতে পারছো। আচ্ছা, নোট করো, হ্যাঁ, নোট করো একটু। কমেন্ট টমেন্ট খুব একটা ফ্যাক্ট না, এগুলো না করলেও হবে, তুমি নোটটা করো একটু নিয়ে, হ্যাঁ। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন আমরা যাই, মানব কল্যাণের চিত্র বর্তমানে কি রূপ? মানব কল্যাণের চিত্র বর্তমানে আমরা দেখতে পাই কি? মানব কল্যাণ প্রবন্ধ লিখেছে কে? আবুল ফজল। আবুল ফজলের মানব কল্যাণ, মানব কল্যাণ নেওয়া হয়েছে কোন প্রবন্ধ থেকে? মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন মানবতন্ত্রে বলা হয়েছে কি? মানব কল্যাণের প্রবন্ধের ওই অংশে বলা হয়েছে যে মানব কল্যাণের হেন কুৎসিত ছবি দেখার জন্য আমাদের দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। কি বলা হয়েছে? হেন কুৎসিত ছবি। তাহলে সঠিক উত্তর কি হবে? বর্তমানে কিরূপ চিত্র, ছবি, চিত্র, তারপরে তসবির, এগুলো তো সব একই জিনিস। তাহলে সঠিক উত্তর হবে কুৎসিত অংশ। আচ্ছা, এখন এইখানে কুৎসিত ছবি বলতে কোনটা হয়েছে? যে মানব কল্যাণের নামে আমরা যে মানব অপমান করছি, মানুষের জৈবিক অস্তিত্বকে আমরা প্রাধান্য দিচ্ছি। বরঞ্চ কোথায় আমাদের দেওয়া ছিল মানব, মানুষের যে আত্মিক অস্তিত্ব, তার যে বিকাশ করা, মানব মর্যাদার বিকাশ করা, মানসিকতার বিকাশ করা, সেটার পরিবর্তে আমরা তাদেরকে জৈব অস্তিত্বের প্রতি অনেক বেশি করুণাশীল হচ্ছে। যেমন ওই যে তোমরা কিসে যেন এবার বন্যা, যেন ওই যে বন্যার সময় দেখলাম তোমরা সবাই অনেক সাহায্য করেছো, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, যে তোমরা অনেক অনেক কাজ করেছো, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু বিষয়টা হলো যে এখন দেখো, এখন তাদের পুনর্বাসন করা দরকার। এইটার ভিতর তোমাদের কোনো, কারো কোনো মানে কাজ নেই। বরং তোমরা আসলে বন্যাটা যেন না হয়, এইরকম দুর্যোগ যেন না হয়, সেটা নিয়ে আসলে আমাদের কারো কোনো মাথা নেই। বরঞ্চ দুর্যোগ হইলে আমরা ওই যে, আমি কি করিম চৌধুরী যেন, দারাজ না ফারাজ কি যেন, আচ্ছা, এরকম ভিডিও করে ওই যে বিকাশ নাম্বারে টাকা নিয়ে হেল্প করা, কিন্তু আদতে তাদের মানব কল্যাণ করে না। যেটা আসলে করা উচিত ছিল যে মানুষের আত্মিক অস্তিত্বটাকে পরিবর্তন ঘটানো, তাদেরকে নিয়ে কাজ করা, সেটা না করে আসলে জৈবিক অস্তিত্বের ই করা হয়।
ঠিক আছে। আর মানব কল্যাণের এই কাজটা মানুষের যে যে বর্তমানে এই যে তাদের যে একতাবদ্ধ না হওয়া, গোষ্ঠীবদ্ধ চিন্তা ভাবনা করা, যে আমার গোষ্ঠী সেরা জাতিগত চিন্তা যে মানুষের ভিতর ঢুকে গেছে, মানুষ নিজের জাতিকে ভালো মনে করে, নিজের সম্প্রদায়কে সেরা মনে করে, এই কাজটা মানুষকে একত্র করে না, করে বিভক্ত। এটা মানব কল্যাণে একটা অংশে তোমরা দেখতে পাবা যে আমাদেরকে এটা থেকে বের হইতে হবে, আমাদেরকে এখন ভাবতে হবে পুরো বিশ্ব এক, পুরো বিশ্ব বিশ্বের সবাই একসাথে বসবাস করছে, এটা ভাবতে হবে। আচ্ছা, এটা এসেছে তাহলে কোথা থেকে? গদ্য থেকে। আমি কি অনেক দ্রুত পড়াচ্ছি নাকি একটু স্লো যাব? একটু কমেন্ট করো। আমি কি অনেক দ্রুত পড়াচ্ছি নাকি ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বলছো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরবর্তী, আচ্ছা তারপরে যাই। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালা কিসের সঙ্গে তুলনীয়? এই কবিতাটা খুবই দারুণ। তোমরা তোমরা যারা ধরো বাংলা পড়তে চাও, ভালো করে সাহিত্য পাঠটা আসলে পড়তে চাও, সাহিত্য পাঠটা বুঝতে চাও, তাদের জন্য খুব দারুণ একটা কবিতা। ঠিক আছে, সাহিত্য আসলে অনেক মজার একটা বিষয়। যদিও আমাদের কোচিং সেন্টার গুলো বা আমাদের একাডেমিক লাইফে আমরা খুব একটা এইভাবে আসলে পড়ে অভ্যস্ত না যে আসলে সাহিত্য কিভাবে পড়তে হয়। এটা লিখেছেন যিনি, তোমরা হয়তো সবার নাম জানো। তার নামটা কেন গুরুত্বপূর্ণ বলছি, যে তার নামের বানানটা, তার নামের বানান সঠিক লিখতে পারবা কে দেখি তো? এই কবিতাটা লিখেছে কে? হ্যাঁ এই তো দারুণ, মিশরি মিশরি অলরেডি সঠিক উত্তর দিয়েছে। দেখো, শামসুর রহমান। অনেকে রহমান আমরা যদিও বলি সবসময়, কিন্তু ওনার নাম কিন্তু ছিল শামসুর রহমান। শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। নাগরিক কবি বলা হতো কারণ তার কবিতায় সবসময় নগরকে তিনি অনুষঙ্গ করে লিখতেন, নগরের বিভিন্ন বস্তুকে তিনি অনুষঙ্গ করে লিখতেন। যেমন তুমি যদি ফেব্রুয়ারি 1969 কবিতাটায় লিখো, সেখানে যেই পথিক যিনি রাস্তায় বের হয়ে দেখেছিলেন যে আবার ফুটেছে কৃষ্ণচূড়া পথে পথে থরে থরে, তাহলে দেখো সে রাস্তায় শহরের একটি পথে হাঁটছে, তাই না? শহরের পথে হাঁটছে, সেইখানে দেখতেছে কেউ আন্দোলন করতেছে, কেউ মিছিল করতেছে, এইগুলো তার কল্পনা অভিভূত বিষয় ছিল, কল্পনার প্রবণতা ছিল। তাহলে সেইখানে দেখো তিনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো তো তিনি কিন্তু নগরকে কেন্দ্র করে লিখতেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় দেখবা যে নগরকে কেন্দ্র করে এরকম অসংখ্য বিষয় আছে, সেজন্য তাকে নাগরিক কবিতা বলা হয়, নাগরিক কবি বলা হয়। তো কবিতার বর্ণমালাকে তিনি তুলনা করেছেন নক্ষত্রের সাথে। চরণটাও বা ওই পংক্তিটা আমরা কিরকম দেখতে পারি, যে দেখো সালামের হাত থেকে আমরা একটু তথ্যগুলো নিব। সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরছে অবিনাশী বর্ণমালা। তাহলে বর্ণমালাকে কি বলা হচ্ছে? অবিনাশী, যেটাকে বিনাশ করা যায় না, এবং তাকে তুলনা করা হচ্ছে কার সাথে? নক্ষত্রের সাথে। তাহলে বর্ণমালাকে তুলনা করছে নক্ষত্রের সাথে। আর বাংলা ভাষাকে ফেব্রুয়ারি 1969 কবিতায় কিসের সাথে তুলনা করা হয়েছে? ফুলের সাথে। কারণ সর্বশেষ চরণ কি, চরণের দিকে কি ছিল? সেই ফুল আমাদেরই প্রাণ, অর্থাৎ বাংলা ভাষা আমাদেরই প্রাণ। আশা করি তোমরা নোট করতে পেরেছো তথ্যগুলো। এটা এসেছে কবিতা থেকে, পদ্য থেকে। আচ্ছা, একজন বলছে স্যার মনে হয় সবাইরে এক এক করে আস্ক করলে ভালো হয়, কনফিডেন্স বাড়ে। স্যার আচ্ছা, জিজ্ঞেস করবো যে এইগুলো তো সবাই পারবা, যেটা পারবা না সেটা জিজ্ঞেস করব, বা যেটা আসলে মনে হচ্ছে তোমাদের জিজ্ঞেস করা যায়। আচ্ছা ঠিক আছে, আমার মন উতলা করিয়া দিল। কে মন উতলা করিয়া দিল? এইখানে এসেছে কোথা থেকে? তোমরা তো সবাই জানো, এটা তো আমার মনে হয় না এটা পারবা না এরকম কেউ নাই। এটা কোন অপরিচিতা থেকে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের একটি রচনা অপরিচিতা। অপরিচিতা অপরিচিতা গল্পে যদি একদম ডিপ কোশ্চেন আসে কখনো এরকম, অপরিচিতা গল্পে কোন প্রেমের কথা বর্ণিত আছে, তাহলে বলবা অশরীরী প্রেমের কথা। আহা, অশরীরী প্রেমের কথা, কিভাবে অশরীরী প্রেমের কথা? একটা ব্যাখ্যা করে দিই তোমাদেরকে। না না, একপাক্ষিক না। হুমায়রা তানজুম রিমি লাভ এট ফার্স্ট সাইট না, দিব মায়ের, মায়ের উপর তাল গাছ আর চরক গাছ, বেটা সামুরাই করে দিব, খালি উল্টা পাল্টা আলাপ। দেখো, শোনো অশরীরী প্রেম কিভাবে বলছে, শোনো। রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পে কল্যাণীকে কি তিনি যখন তার প্রেমে মুগ্ধ হয়েছিলেন, অনুপম যতক্ষণ পর্যন্ত প্রেমে
মুগ্ধ হয়েছিলেন ততক্ষণ পর্যন্ত কি কল্যাণীকে দেখেছিলেন? কোথাও কিন্তু দেখেন নাই, না দেখেই কিন্তু প্রেমে পড়েছেন। এবং যখন ট্রেনে ফার্স্ট তার ভয়েস শুনে তখন পর্যন্ত কিন্তু সে দেখে নাই, কিন্তু তার তার যে চিত্ত জগতে কিন্তু নাড়া দিয়েছে যে সে হয়তো এমন কোন একটা কণ্ঠ শুনলো যে কণ্ঠকে সে এতদিন ধরে তার অন্তরে লালন করেছে বা ধারণ করেছে। তো এইগুলোকে মূলত যেই প্রেমটা আসলে শরীর কেন্দ্রিক না, ঠিক আছে, যে তার চোখ অনেক সুন্দর, তার চুল অনেক সুন্দর, তার নাক অনেক সুন্দর, এগুলো দেখে প্রেমে পড়ে নাই, যেটা শরীরী প্রেম বলে বলি আমরা, দৈহিক প্রেম, সেটা না, অশরীরী প্রেম, অর্থাৎ যেটা শরীর কেন্দ্রিক না, শরীরের ঊর্ধ্বে যে প্রেম। দেখবা সেজন্য কিন্তু অনুপম বলছিল যে তার ওই যে তোমার কল্যাণীর কি যেন গলার স্বর চিরকাল তার কাছে সবচেয়ে বড় সত্য, ঠিক আছে, এইগুলো তার কাছে অনেক বেশি নাড়া দিয়েছিল। তো যেটা অশরীর প্রেম বলে, তো অনেক ডিপ কোশ্চেন আসলে এইভাবে আসতে পারে। ঠিক তেমনি এখানে দেখো, আমার মন উতলা করিয়া দিল, এই অশরীরী প্রেমেরই একটা নিদর্শন। সে তখনও কিন্তু তাকে দেখে নাই, ওই নারীকে কল্যাণীকে দেখে নাই, এসে যে তার সম্পর্কে বলতেছে যে অনেক চমৎকার, বা তার রূপের বর্ণনা যে দিচ্ছে হরিশ একটু রসকস মিশে, কারণ হরিশের একটা তথ্য কি আমরা জানি, তার সরস রসনার গুণ আছে, রসের সাথে সে যে কোনো কিছু একটা বর্ণনা করতে পারে, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর তো অবশ্যই মন উতলা করে হরিশ, আরো কিছু তথ্য আমরা জেনে নিলাম, ঠিক আছে। তারপরে প্রশ্ন আমরা যাই, নীল দরিয়ায় মেশেরের আশু, এখানে আশু অর্থ কি? এবার তোমাদেরকে আমি প্রশ্ন বলবো যে এইটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কে বলতে পারবা? এইটা কোন কবিতার লাইন? গুগল না করে, যে গুগল করবে সে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, যে গুগল করবে সে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, বলো এটা কোন কবিতার লাইন? সব কেউ পারে না, শেষ। এই এমডি আলিফ বলছে সোনার তরী। আলিফ, তোমারে সামুরাই করতে করতে মায়ের তাল গাছ আর চরক গাছ দেখান দরকার, সোনার তরীতে জীবনে এই লাইন পড়ছো তুমি? এই ইন্টার পরীক্ষা দিছে কেমনে এ কয় সোনার তরী? এ শিওর ইন্টার পরীক্ষায় এ ফেল মারতো, যদি পুরো পরীক্ষা হইতো, পুরো পরীক্ষা যদি হইতো এ ফেল মারবে। সোনার তরীর নাকি এই লাইন, দেখো এটা কাজী নজরুলের একটা কবিতা, নাম হলো, আর সরি বলার দরকার নাই আলিফ, আমরা মানুষ মাত্রই ভুল, আমিও অনেক ভুল করবো পড়ানোর ভিতরে, ঠিক আছে, আমরাই তো, সরি কেন বলো, বোকা নাকি? শোনো, সরি বলার দরকার নাই, ঠিক আছে, পারবা না এটা বুক ফুলায় বলবা পারি না আমার মতো, ঠিক আছে। দেখো যেখানে ছিলাম, এটা হলো বার্ষিক সওগাত নামে একটা কবিতা আছে কাজী নজরুল ইসলাম, আমার খুবই প্রিয় কবিতা, বার্ষিক সওগাত। সেই কবিতার একটা লাইন হলো, নীল দরিয়া মিশরের আশু। এই আশু মানে হলো চোখের জল, ঠিক আছে। সেখানে আরেকটা শব্দ আছে যদি ভুল না করে থাকি, বদ খবত, বদ খবত, এইটার অর্থ হইল তোমার সিংহাসন, সম্ভবত সিংহাসন নাকি রাজত্ব, যেন এরকম বেশ কিছু শব্দ আছে, এগুলো দরকার নাই। তো এটা জেনে রাখো, বার্ষিক সওগাত কবিতা নজরুলের, এবং আশু অর্থ হইল চোখের অশ্রু, চোখের জল। আচ্ছা, তাহলে এটা আসছে হলো সাহিত্য থেকে, লিখে দিলাম যেহেতু আউট অফ সিলেবাস। আমার মন উতলা করিয়া দিল, এটা তো অপরিচিতা, গদ্য থেকে, গদ্য লিখলেই তো হয়ে যায় বোকা। দেখো, হ্যাঁ এটা কারোরই ছিল না, এটা সিলেবাসের বাহির থেকে আসছে। তারপরে প্রশ্ন, বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টা? এইখানে একটু আলোচনার বিষয় আছে, এখানে আরো বার্ষিক সওগাত তো বইয়ে নাই, সেটা আমিও জানি, সেটা বাংলা সাহিত্য থেকে এসেছে, সিলেবাসের বাহিরে থেকে, বোকা। দেখো দেখো, দেখো বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টা, এই প্রশ্নটা আমরা একটু আরো, এখানে বেশ কিছু তথ্য জানার সুযোগ আছে। সঠিক উত্তর তোমরা তো বলে দিয়েছো 8টা, আমরা সবগুলো জানবো। পূর্ণমাত্রা 32টা, অর্ধমাত্রা 8টা, আর মাত্রাহীন 10টা। এই 32টা থেকে, 10টা থেকে আর 8টা থেকে, 10টা থেকে 4টা হলো স্বরবর্ণ, নোট করো, 4টা হলো স্বরবর্ণ, 6টা হলো ব্যঞ্জন বর্ণ।
8টা থেকে একটা হলো স্বরবর্ণ, 7টা হলো ব্যঞ্জন বর্ণ, 32টা থেকে 26টা হলো ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, 32-এর থেকে 26 বিয়োগ দিলে কত থাকে? আমি আবার অঙ্কে খুবই দুর্বল। 6টা থাকে না? 6টা হলো স্বরবর্ণ। নোট করছো? এটা নোট করছো কিনা বলো তথ্যটা। সাবাস, জি স্যার করছি, ঠিক আছে। নোট করে নাও, নোট করে নাও। আর যদি এখন নোট না করো চাইলে স্ক্রিনশট রেখে দাও, পরে তোমাদের স্লাইড দিয়ে দেয়াই হবে। পরের প্রশ্ন যাই, তাহলে এটা আসছে ধ্বনি বর্ণ থেকে। ধ্বনি বর্ণ অক্ষর এখান থেকে আসছে। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, চরণটিতে মাঘের সন্ন্যাসী কি? সবাই তো জানো এটা। তাহারেই পরে মনে থেকে আসছে। তাহারেই পরে মনে, বা পদ্ম লিখে নাও সাইডে। আচ্ছা, এইখানে মাঘের সন্ন্যাসী বলতে শীতকাল বোঝানো হয়েছে, আর কুয়াশাকে বলা হয় উত্তরি, সরি সরি, কুয়াশা হলো কুহেলি। কুহেলি বানানটা খেয়াল করো, রসৌকার হবে। চাদর হইলো উত্তরি, এইটাতে দীর্ঘইকার। সমীরণ মানে বাতাস, সমীরণ বাতাস। এটা আরেকটা শব্দ বলা হয় সমীর, দক্ষিণা সমীর, যেটা বইয়ে লেখা আছে, এটা অর্থ বাতাস। নোটগুলো নোট তথ্যগুলো নোট করে নিও, ঠিক আছে? চাদর হলো উত্তরি, কুয়াশা কুহেলি, এবং মলয় অনিল। এরে বেটা, কিসের মলয় টলয় চলে গেছো? সেগুলো বিদ্রোহী কবিতায়। আচ্ছা হ্যাঁ, তাও সে বুঝতে পারছি, মলয় সমার্থক শব্দ, সেটা বুঝতে পেরেছি। তারপরে প্রশ্ন চলে যায়, প্রাণের ভয়ে কে না পালায় হুজুর, উক্তিটি কার? এটা দেখো নাটক থেকে এসেছে। তোমরা যারা একাডেমিক ব্যাচে আমার সাথে ছিলা, তোমাদেরকে অনেকবার বলা হয়েছে না নাটকের উক্তিগুলো পড়তে, নাটকের উক্তিগুলো গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকবারই বলা হয়েছে গুরুত্বপূর্ণ উক্তিগুলো যে পড়তে, এবং ক্লাসে অনেক আলোচনা করা হয়েছে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না। এই একাডেমিক ব্যাচে ছিল এরকম একজনকে আনমিউট করতে। তাওসিয়া, হাত তুলো। তাওসিয়া, হ্যান্ড রেজ করো। আচ্ছা ঠিক আছে, দেখো হ্যাঁ শুনছে। দেখো, প্রাণের ভয় কে না পালায় হুজুর এসেছে নাটক থেকে, এসেছে নাটক থেকে। আর এটা উক্তিটা আসলে কারোরই না, এইখানে যাদের ছিল কারোরই না, মূলত সিরাজউদ্দৌলা তিনি যখন পলায়নপর অবস্থায় ছিলেন, তিনি যখন পালাচ্ছিলেন, তখন একজন লোক এসে তার সাথে কথোপকথন, জনৈক একজন ব্যক্তি তাকে বলে, তাকে জিজ্ঞেস করে সবাইকে, তোমরা কেন পালাচ্ছ? আমরা তো আবার রাজ্য জয় করতে চাই, আমরা আবার লোকবল সংগ্রহ করবে, এরকম তাদের যে কথোপকথন ছিল সে সময়। তখন একজন বলে যে প্রাণের ভয়ে কে না পালায় হুজুর, এবং সিরাজ নিজেও তো প্রাণের ভয়ে পালাচ্ছিল। তাহলে সঠিক উত্তর হলো উপরের কোনোটি নয়, এসেছে নাটক থেকে। এখান থেকে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু উক্তি আছে, সেগুলো মনে রাখতে হবে। আমি কিছু তথ্য বলে দিই, একটু নোট করে নিতে পারো। নাটকটি 4টি অঙ্ক রয়েছে, 12টি দৃশ্য রয়েছে, এর ভিতর 8টি দৃশ্যে সিরাজ নিজেই রয়েছে। তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছে। এরকম বেশ কিছু তথ্যগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায় হয়েছে, ফোর্ট উইলিয়াম দুর্গে, এগুলো মাথায় রাখতে হবে। সর্বশেষ অঙ্কের সর্বশেষ দৃশ্য কোথায় হয়েছে, এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন আমরা যাই, দেশান্তর শব্দটির সমাস নির্ণয় করো। এসেছে সমাস থেকে। এই একটা বিষয় আমরা জানি যে যখন কোনো শব্দে অন্তর্যুক্ত থাকে, যখন কোনো শব্দ অন্তর্যুক্ত থাকে আমরা নির্দ্বিধায় সেটাকে নিত্য সমাস বলে দেই। একটা তফাৎ আছে, সেটা হলো তেপান্তর। একটা তফাৎ আছে কি? তেপান্তর। তেপান্তরটা কোন সমাস, এটা কে বলতে পারবা? দেখি, কমেন্ট করো, তেপান্তর কোন সমাস? ফেসবুকে যারা আছো, ফেসবুকে যে বড় বড় ভাই এবং বড় বোনরা শুনতে দেখছো আমাকে, তারা বলো।
তেপান্তর কোন সমাস? এমডি রাকিব হোসেন লিখছে দ্বন্দ্ব সমাস, রায়হান লিখছে বহুব্রীহি সমাস। চিন্তা করো। তেপান্তর হলো দ্বিগু সমাস। ফেসবুকে কেউই সঠিক উত্তর দিতে পারে নাই, ঐশী মন্ডল মাত্র বলছে দ্বিগু সমাস, ঐশী শুধু পারছে সঠিক উত্তর দিতে। তেপান্তর একটি দ্বিগু সমাস, তিন প্রান্তের বা প্রান্তের সমাহার। আচ্ছা, সমাস পারো না, সমাস নিয়ে অনেক সমস্যা, সকল সমস্যার কি যেন আহসানে মঞ্জিল নাকি এহসানে মঞ্জিল বলে, স্কুল অফ এক্সিলেন্স, ঠিক আছে। দেখো, তারপরে ছাই ফেলতে ভাঙা কুলো বলতে কি বোঝায়? উপেক্ষিত ব্যক্তি বাগধারা থেকে এসেছে। বাগধারা গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে এবং আসবে, সুতরাং বাগধারা পড়তে হবে, বিগত সালের গুলো তো অবশ্যই পড়তে হবে, ওইখান থেকে অনেক বেশি আসে। এরপরে যেগুলো আছে, যে নতুন বেশ কিছু স্লাইডে, আমাদের স্লাইডে যেগুলো আছে সেখান থেকেও পড়তে হবে। তারপরে প্রশ্ন, কানাকানি কোন সমাস? সমাস থেকে আরো একটা প্রশ্ন, সমাস থেকে যে প্রশ্নগুলো আসছে সবগুলো একদমই সহজ। কানাকানি, হাতাহাতি, লাঠালাঠি এগুলো আমরা খুব সহজেই জানি, এগুলো বহুব্রীহি সমাস। জাহিদ লিখছে আপনারা সমাস পড়াবেন না। এই কোন কোচিং আছে যেখানে সমাস পড়ায় না? বোকা নাকি তোমরা, বুঝো না? ব্যতিহার বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস কাকে বলে? যে একই ক্রিয়ার পারস্পরিক অর্থোদয়, যেখানে যেমন লাঠালাঠি, কানাকানি, হাতাহাতি, চোখাচোখি, এগুলোকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলা হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা যাই, সপ্তর্ষি সঠিক সন্ধি কোনটি? সপ্তর্ষি আসছে সন্ধি থেকে। আমরা জানি সন্ধি বিচ্ছেদে যখন উপরে রেফ থাকবে তখন সেটা পরিবর্তন হয়ে রি হবে। যেমন আমরা যদি লিখি রাজর্ষি, আমরা যদি লিখি রাজর্ষি, এখানে রেফ আছে, তাহলে আমরা পরিবর্তন করলাম রাজ যুক্ত ঋষি, তাহলে সপ্তর্ষি ভাঙলে কি আসবে? সপ্তযোগ ঋষি, সঠিক উত্তর সপ্তর্ষি, সপ্তঋষি। আচ্ছা, দারুণ, সবাই পারছে। জাহিদ, সমাস পড়ানো হবে, সব পড়ানো হবে, স্কুল অফ এক্সিলেন্সে যা পড়ানো হবে অনেক কোচিং এ তা পড়ানো হবে না। তুমি কোনো চিন্তাই করো না, তুমি শুধু তোমার পড়াশোনার কাজটা ঠিক মতো করছো কিনা সেটা তুমি খেয়াল রাখো, ইনশাল্লাহ তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে দেখো, কালো মেঘে চারদিক মো মো করছে, এই বাক্যে কোন গুণের অভাব রয়েছে? এটা দেখি কে কে বলতে পারো, কমেন্ট করো। হ্যাঁ, অলরেডি পেয়ে গেছো, যোগ্যতা। একটা বিষয় দেখো, যোগ্যতা বিষয়টা কি? ধরো আমি বললাম যে হুমায়রা তানজুম রিমি আর্টস থেকে পড়াশোনা করে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এখন মাস্টার্স করছে, এই কথাটা কি ঠিক নাকি ভুল বলো? রং রং, ভুল, ভয়াবহ ভুল, কবিরা গুনার মতো ভুল হয়েছে। শোনো আমি বলি কেন। কারণ বাক্যের অর্থগত ভাবার্থ এর ভিতর যে যোগসূত্র বা মেল বন্ধন ছিল সেটা নাই, ঠিক আছে, অর্থগত মেল বন্ধন নাই। আর্টস থেকে পড়ে কেউ বুয়েটে পড়তে পারে না, মেডিকেলেও পড়তে পারে না। ঠিক তেমনি কালো মেঘে চারদিকে জীবনে মৌ মৌ করে না, বরঞ্চ অন্ধকারাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন হয়ে থাকে। যেমন অনেকে বলে থাকে যে তোমাকে দেখে, পটাইতে যায় বলে থাকে, তোমাকে দেখে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হয়েছে। মন্দিরের মধ্যে যদি ফসলের ধান লাগানো হয়, মায়ের একটাও মাটিতে পড়বে? তাল গাছ আর চরক গাছ হয়ে যাবে না? তাল গাছ আর চরক গাছ হবে কিনা? হ্যাঁ, তো এই তাল গাছ আর চরক গাছ হওয়া যাবে না, ঠিক আছে। অর্থাৎ তুমি যেটা বলবা সেটাতে অর্থের মেলবন্ধন থাকতে হবে, ভাবার্থ থাকতে হবে। যেমন তুমি বলতে পারতো আমার তোমাকে দেখার পর আমার হৃদয় মন্দিরে আহ কি হয়েছে, আশার প্রদীপ জ্বেলে উঠেছে, ঠিক আছে, এরকম বলতে পারতা। আর যদি বলতে এরকম, ধরো আমি বললাম যে আহ আকাশ, মেঘ, পানি ঝরছে, কেউ কোনো কিছু বোঝা যায় না, তখন যদি আমি বলতে আকাশ থেকে মেঘের ন্যায় পানি ঝরছে বা এরকম, অর্থাৎ আসক্তি হলো আরেকটা বিষয় যেখানে
প্রত্যেকটা পদের সুবিন্যস্ত অবস্থা থাকবে, প্রত্যেকটা পদ সঠিকভাবে গোছানো থাকবে, সেটাকে বলা হয় আসত্তি। এবং আসত্তি বানানটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ক আর ত এরকম দেওয়া থাকে, তখন তোমরা ঝামেলা বাজায় ফেলো। আসত্তি আর আসক্তি যেহেতু বানানটা খেয়াল করো না, সেজন্য তখন ঝামেলা হয়, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, আর আকাঙ্ক্ষা তো তোমরা বুঝো, আকাঙ্ক্ষা বুঝো না এরকম কিছু আমার মনে হয় নাই। ওই যে ধরো ধরো এই যে রিমিদের যখন পড়াইছিলাম, তাওসিয়াদের বা ইয়ামিনদের যখন পড়াইছিলাম একাডেমিক ব্যাচে, ওদের আকাঙ্ক্ষা পড়াইছিলাম এইভাবে যে ইয়ামিন রাত্রে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠার পর রাত্রেবেলা স্বপ্ন দেখে ওর আব্বু ওর জন্য অনেকগুলো চকলেট আর গোলাপ ফুল নিয়ে এসে বলতেছে যে আল্লাহ ইয়ামিন তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এতটুকু বলে থেমে গেছে। এমন সময় গেছে ঘুম ভাঙে ইয়ামিনের, ঠিক আছে, ও সারাদিন চিন্তায় সে যে আব্বু কি বলতে নিল আমারে, কি বলতেছিল, আমি কি করলাম, ফুল নিয়ে আসলো, চকলেট নিয়ে আসলো, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হইলো, ফেল করলাম নাকি পাশ করলাম, এই যে একটা টেনশন, এটাকে সাধারণত আকাঙ্ক্ষা বলা হয়। অর্থাৎ পরবর্তী অর্থ, পরবর্তী শব্দটা শোনার যে ইচ্ছা, সেটা আকাঙ্ক্ষা। শব্দের এটাকে তিনটা গুণ বলা হয়। একটা অর্থপূর্ণ শব্দের গুণ তাহলে কয়টা? তিনটা। এটা মাথায় রাখো। তাহলে এটা আসছে কোথা থেকে? বাক্য থেকে। বাক্যের অর্থ তিনটা পূর্ণ হয়। আচ্ছা, নাজিফা ফেসবুকে লিখছে চড়ক গাছটাই চিনলাম না। চিনবা চিনবা, সময় হলে সবই চিনবা। দেখো, চুলা কোন শ্রেণীর শব্দ? চুলা একটি দেশি শব্দ। শব্দের উৎস অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটাতে আমি 3টা স্টার দিয়ে রাখি সব সময়। শব্দের উৎস থেকে প্রশ্ন আসে আসেই আসেই আসবে ইনশাল্লাহ। দেখো, এরকম আরো বেশ কিছু দেশি শব্দ আছে, যেমন ডাব, তারপরে ধরো আহ ঢেকি, তারপর আছে তোমার কুলা। কুলা চিনো? ময়মনসিংহের এখানে কেউ আছো? ময়মনসিংহের কেউ আছো? হ্যাঁ, ওই যে অতৈশী তালুকদার আছে। কুলা তো ময়মনসিংহের চিনা খুবই ইজি বিষয়। কুলা এরকম চালনির মতো, যেটা দিয়ে যে ধান করে। আচ্ছা, ঠিক আছে। তার এগুলো একটু নোট করে নিই, এগুলো অবশ্যই পড়তে হবে। বিদেশি শব্দগুলো অনেক বেশি আসে, সেগুলো একটু জানতে হবে। তাহলে এটা এসেছে শব্দ থেকে। আর আগেরটা কি লিখে দিছি? হ্যাঁ, বাক্য থেকে। তারপরে প্রশ্ন, অব্যাহার শব্দটির অর্থ কি? অব্যাহার শব্দটি হলো, এই একটা বিষয় তোমাদের বলে দে, যারা ভার্সিটির পরীক্ষায় এগুলোতে ভালো করতে চাও, তারা এই বইটা কিনে ফেলবা। এই বইটা তোমাদের কাছে রাখবা। ব্যবহারিক বাংলা অভিধান, ঠিক আছে, এটা তোমাদের কাছে রাখবা। এইখান থেকে সবকিছু অনেক কিছু গুরুত্বপূর্ণ পাবা। আরেকটা আছে উচ্চারণ সূত্র, ঠিক আছে, এই বাংলা একাডেমি থেকে বের করে যে উচ্চারণ অভিধান, সেই উচ্চারণ অভিধানটাও কিনে ফেলতে পারো। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ সঠিক তথ্য, মানে একদম অ্যাকুরেট তথ্যটা পাবা। তো অব্যাহার যেই শব্দটা, এটার 2টা অর্থ দেওয়া, একটা হলো লুটপাট, একটা হলো ডাকাতি। 2টা অর্থ দেওয়া অভিধানে, ঠিক আছে। এখন অভিধানে ডাকাতিটা প্রথমে দেওয়া, আবার এইখানে অপশনেও ডাকাতিটা প্রথমে দেওয়া, সেজন্য আমরা সঠিক উত্তর নিচ্ছি ডাকাতিটা। যদিও 2টাই সঠিক উত্তর, লুটপাট এবং ডাকাতি 2টাই সঠিক উত্তর। আরেকটা বিষয় আমরা এখান থেকে শিখার চেষ্টা করব, অব্যাহার শব্দটা যদি আমরা ভাঙি, ব্যাকরণ দিক থেকে, ব্যাকরণগত দিক থেকে, তাহলে এখানে উপসর্গ পাচ্ছি কয়টা? দেখো, আমরা ভাঙি অভি যুক্ত আ যুক্ত হার, তাহলে উপসর্গ পাচ্ছি 1 2, 2টা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে ভবিষ্যতে যে অব্যাহার শব্দটিতে উপসর্গ রয়েছে কয়টি? তোমরা জানো যে প্রশ্ন থেকেই মূলত প্রশ্ন হয়, অপশন থেকেই পরবর্তীতে প্রশ্ন হয়, সেজন্য একটু আমরা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। অব্যাহারে উপসর্গ আছে 2টি, অব্যাহার অর্থ ডাকাতি আর লুটপাট। তাহলে এটা আমরা সমার্থক শব্দ থেকে নেই, বা শব্দের অর্থ দিতে পারি। শব্দের অর্থ, ঠিক আছে। তারপরে প্রশ্ন যাই, ফল্গু কি? ফল্গু হলো ভারতের গয়া অঞ্চলে একটি অন্তঃসলিলা নদী, যেটি এসেছে অপরিচিতা গল্প থেকে। অপরিচিতা গল্পে ফল্গু শব্দটা ব্যবহার হয়েছে কোন প্রসঙ্গে? অপরিচিতা গল্পে ফল্গু শব্দটা ব্যবহার হয়েছে মূলত তার যে মামা চরিত্র ছিল, অনুপমের মামা, সে মামার মনস্তাত্ত্বিক অবস্থার ব্যাখ্যা করার জন্য। মনস্তাত্ত্বিক অবস্থার ব্যাখ্যা করার জন্য, এবং সেটা ব্যাখ্যায় কি অর্থ বুঝাইতে চাইছে? তার যে সংকীর্ণতা, তার যে মানসিক সংকীর্ণতা, সেটাকে তুলে ধরতে চেয়েছে।
এসেছে অপরিচিতা থেকে, গদ্য লিখতে পারো। ফল্গু হলো একটি অন্তঃসলিলা নদী, অর্থাৎ যেই নদী তার গভীরে জল ধারণ করে, অন্তরে একদম জল গোপনে ঢেকে রাখে, ধারণ করে, সেই রকম নদীকে অন্তঃসলিলা নদী। বুঝতে পারছো কিনা? যারা ক্লাসে আছো তারা কমেন্ট করে বলো, আমি কি খুব দ্রুত যাচ্ছি নাকি আমি আরেকটু স্লোলি যাব, বা আরো তোমরা যেভাবে চাও। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন যাই, গলা পর্যন্ত নিমজ্জিত। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে গলা পর্যন্ত নিমজ্জিত, এটা হবে আকণ্ঠমগ্ন, অর্থাৎ গলা পর্যন্ত নিমজ্জিত। আর এইখানে কণ্ঠলগ্ন যেটা আছে, এইটা হবে হলো কণ্ঠের সাথে যুক্ত। কণ্ঠের সাথে যুক্ত হলো কণ্ঠলগ্ন, আর আকণ্ঠমগ্ন হলো গলা পর্যন্ত নিমজ্জিত। এ ধরনের প্রশ্ন আরো আসে, যেমন ধরো আপাদ মস্তক, ঠিক আছে, পা থেকে মাথা পর্যন্ত, এ ধরনের প্রশ্ন এসে থাকে। আচ্ছা, দুজন বলছে আরেকটু দ্রুত যাইতে। আচ্ছা, আরো দ্রুত যাচ্ছি, ঠিক আছে। এইটা এসেছে এক কথায় প্রকাশ থেকে, এক কথায় প্রকাশ থেকে। তারপরে প্রশ্ন দেখো, নিচের কোন গুচ্ছ দন্ত ধ্বনির উদাহরণ? তোমাদেরকে অনেকবার পড়ানো হবে। বর্গ, বর্গের বর্ণ 25টা, বর্গের বর্ণ 25টা। এখান থেকে আবার আরেকটা আসে যে স্পৃষ্ট ব্যঞ্জন বর্ণ কয়টা, সেটাও 25টা। এইভাবে, এবং বর্গ টোটাল কয়টা বর্গ আছে? 5টা বর্গ আছে। প্রতিটা বর্গে 5টা করে বর্ণ আছে। বর্গগুলোর নাম যদি আমরা একটু জেনে নেই, কণ্ঠ, তালব্য, মূর্ধা, উষ্ঠ, আরেকটা কি? কণ্ঠ, তালব্য, মূর্ধা, উষ্ঠ, আরেকটা কি গ্রন্থিক? আরেকটা কি? নাসিক, করে যে, হ্যাঁ, নাকি? এই দন্ত, হ্যাঁ, দন্তই তো লিখি নাই, যেটা আসছে প্রশ্ন সেটাই লিখি নাই। ঠিক আছে, দারুণ, ধন্যবাদ, ধন্যবাদ। দেখো, তোমাদেরকে লাল সালাম। দেখো, কণ্ঠ হলো ক থেকে ক, খ, গ, ঘ, ইয় পর্যন্ত। তালব্য হলো চ থেকে চ, ছ, ঝ, ইয়। আর হলো মূর্ধা হইলো ট থেকে মূর্ধন্য ন পর্যন্ত। উষ্ঠ হইল প থেকে ম পর্যন্ত। আর দন্ত হইল ত থেকে দন্ত ন পর্যন্ত। এগুলো একটু মাথায় রাখো, তাহলে আমরা দন্ত ধ্বনি কোনগুলো পাচ্ছি? ত, থ, দ, ধ, ন। ঠিক আছে। আচ্ছা, নাসিক্য সেটা বর্গ না, সেটা অন্য বিষয়। ঠিক আছে, দেখো, শুদ্ধ শব্দটি চিহ্নিত করো। পরবর্তী প্রশ্ন আসছে 26 নাম্বার। তাহলে এইটা আমরা পাচ্ছি হলো ধ্বনিবর্ণ অক্ষর থেকে আসছে। ধ্বনি বর্ণ অক্ষর, শুদ্ধ শব্দটি চিহ্নিত করো। এখানে একাধিক শুদ্ধ শব্দ আছে। একটা মজার বিষয় হলো ক্ষীণবুদ্ধি, ক্ষুধামান্দ, ক্ষুণ্ণতা সবগুলোই শুদ্ধ। এইখানে একটা ভুল আছে, এটা হবে ক্ষুধাতুর। সঠিক হলো এটা, ক্ষুধাতুর। তাহলে এটা আসছে বানান বা শুদ্ধিকরণ থেকে। ঠিক আছে, তারপরে প্রশ্ন আমরা যাই, বেহিসাবি খরচের অভ্যাস যার, এক কথায় প্রকাশ থেকে আসছে। এক কথায় প্রকাশ থেকে আসছে, বেহিসাবি যে খরচ করে তারে আমরা কি বলি? অমিতব্যয়ী, না? অমিতব্যয়ী, যে আর কি হিসাব করে খরচ করে না। আর যে অনেক বেশি হিসাব করে, যে একদম হিসাবের রূপে হিসাব করে, এইটারে কি বলে, কে বলতে পারবা? কয় কিপটা। এই কে লিখছে? আফরিন। কয় কিপটা বলে বলা হয়। দেখো, আগে কুঞ্জুস, বেটা দিব মায়ের, তো সবগুলার সামুরাই করে দেওয়া দরকার, সবগুলার মায়ের উপর তাল গাছ আর চরক গাছ দেখানো দরকার। তাদেরকে বলা হয় পাটোয়ারি, যারা অনেক বেশি হিসেব করে। ঠিক আছে, তাদেরকে বলা হয় পাটোয়ারি, পাটোয়ারি। আর যারা হিসেব মতো খরচ করে, বুঝে শুনে আয় বুঝে ব্যয় করে, তাদেরকে বলা হয় মিতব্যয়ী। এই অটা কেটে যাবে, শুধু মিতব্যয়ী। আচ্ছা, দেখো, তারপরে প্রশ্ন আমরা চলে যাই। তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27।
কোন রচনা এবং কার বয়সের কথা বলা হয়েছে? আচ্ছা, এইটা বলা হয়েছে আমরা সবাই জানি, অপরিচিতা গল্পে অনুপমের কথা। এই উক্তিটির মধ্য দিয়ে অনুপম চরিত্রটির যে অপরিপক্কতা সেটা বোঝানো হয়েছে, বা তার যে মানে আহ, মানে বয়সের সাথে তার যে ব্যক্তিত্ব বা মানসিকতার যে পরিপক্ক অবস্থা হওয়া উচিত ছিল সেটা হয় নাই। আচ্ছা, তাহলে এটা এসেছে গদ্য থেকে। আগেরটার সোর্স জিজ্ঞেস করছো, লিখেই তো দিছি এক কথায় প্রকাশ। আচ্ছা, তারপরে প্রশ্ন এক নজরে চলে এসেছে। আচ্ছা, এখন বলো, এই এতক্ষণ যে প্রশ্নগুলো সমাধান করছে এইখান থেকে কার কোন কোশ্চেন আছে? হাত তুলো। এতক্ষণ যে কোশ্চেন এতক্ষণ সলভ করা হয়েছে এইখান থেকে কার কোন কোশ্চেন আছে? আনমিউট করে দাও, একজন করে, সবাইকে একসাথে করো না। বলো বলো। সালাম আলাইকুম ভাইয়া। বিয়ের সময় অনুপমের বয়স 22 ছিল নাকি 23? 23 ছিল। হ্যাঁ বলো, কি হয়েছে? ভাইয়া 17 নম্বরটা। 17 নাম্বার কি হয়েছে বলো, প্রশ্ন কি? ভাইয়া মানে ওইটা বুঝি নাই একটু, 17 নম্বরটা। এই, কই ছিলা, ঘুমে? বুঝছো এখন? নাম কি তোমার? জি ভাইয়া, তামিম। তুমি কি আমাকে চিনো? না ভাই, আজকে প্রথম ক্লাস। আমি কিন্তু সাবেক সাবেক সাকিব আল হাসানের ভক্ত, তোমার জাত শত্রু। জি ভাই। শোনো, এবার বুঝছো এটা বাগধারা থেকে আসছে, উপেক্ষিত ব্যক্তি। আচ্ছা, নেক্সট কার প্রশ্ন আছে সেটা নাও। ভাই কারক 6 নম্বর কোশ্চেনটা বুঝিনি। কারক 6 নাম্বার কি হয়েছে বলো। 6 নম্বর কোশ্চেনটা কারকের বিষয়টা বুঝিনি। আচ্ছা শোনো, কারকে মূলত বলা হয়, এইখানে বলে দেই, কারকে মূলত বলা হয় ক্রিয়াপদের সাথে। তোমার নাম কি? আকিব। হ্যাঁ, আকিব। রাকিব। হ্যাঁ। শোনো রাকিব, তুমি কি ক্রিয়াপদ বুঝো? না ভাই। এ বেটা, তুই ক্রিয়াপদ বুঝিস না? তুমি উত্তর দিচ্ছ না কেন? এরে উত্তর দেয় না, এরা আমি কেমনে বুঝাবো এখন? এ কয় ক্রিয়াপদ বুঝে না। তুমি ভার্ব চিনো? ভার্ব, বাঙালি তো আবার ইংলিশ ছাড়া বুঝে না। হ্যাঁ। এখন ভার্ব, আরে বাবু রে, তোমরা তো আসলে আধুনিক মানুষ, জেনজি তোমরা। তোমাদের তো তো বাংলায় বললে বুঝছো না, এটাই স্বাভাবিক। ভার্ব কি বলো? আই ইট রাইস, এখানে ভার্ব কোনটা? ইট। ইট। আচ্ছা, এখন এই ইট যে একটা পদ তো, তাই না? জি। এই ইট পদের সাথে আই যে পদ, এটা সম্পর্ক আছে নাকি নাই? ভাত খাই। হ্যাঁ আছে। আচ্ছা, এখন যদি তোমার প্রশ্ন করে কে খাচ্ছে বা কে খাচ্ছে, তাহলে তোমার সঠিক উত্তর কি হবে? আই বা আমি, তাই তো? জি। আচ্ছা, এখন আমি ধরো লিখলাম জনি বই পড়ে, এইখানে ভার্ব কোনটা? পরে। পড়ে। এই পরে পদের সাথে বইয়ের কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ। জনির সম্পর্ক আছে? হ্যাঁ জনি তো পরে বইটা। হ্যাঁ, এবার ধরো আমি লিখলাম, নিচে লিখলাম ধরো জনির ভাই বইটা পড়ে। জনির ভাই বই পড়ে, এখন বলো জনির সাথে কি কোনো সম্পর্ক আছে এই পরের? না, ভাইয়ের সঙ্গে। ভাইয়ের সঙ্গে। এই যে জনির পদটাকে বলা হয় সম্বন্ধ পদ। কি পদ? সম্বন্ধ। সম্বন্ধ পদ। আর ভাইটা তো অন্য পদ, সেটা কারকের অন্য পদ, কর্তৃকারক, সে নিজে বইটা পড়ছে। ব্যাকরণের ভাষায় আমাদের সময় অর্থাৎ পুরনো ব্যাকরণ বইয়ে এই জনিরটাকে কোনো পদ কোনো কারক বলা হতো না, কারণ যেহেতু ক্রিয়াপদের সাথে সম্পর্ক নাই। ঠিক না? ঠিক।
কিন্তু বর্তমানে নতুন ব্যাকরণ বইয়ে এই জনিকে বলা হয় এটা সম্বন্ধকারক, কারণ তারা বলতেছে যে ক্রিয়াপদের সাথে সম্পর্ক না থাক, ক্রিয়াপদের সাথে সম্পর্ক আছে, ভাইয়ের সাথে যেহেতু সম্বন্ধ হচ্ছে সেহেতু এটা সম্বন্ধকারক। ক্লিয়ার? ঠিক আছে। সেজন্য ওটাকে সম্বন্ধকারক বলা হয়েছে। এবার নেক্সট, অন্য কে বুঝে নাই বলো? শরাফাত বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সালাম টালাম দিও না, প্রশ্ন ঢুকে যাও। ভাইয়া সাহিত্য পাঠটা কোথা থেকে পড়তে হবে? কি সাহিত্য পাঠ। সাহিত্য পাঠ? বাংলারটা পড়বা ইংলিশ বই থেকে, আর ইংলিশেরটা পড়বা বাংলা বই থেকে। ওইটা বলি না ভাইয়া, যেটা মানে অতিরিক্ত যেগুলো মনে করেন সাহিত্য থেকে লেখকদের মানে না, লেখক অতিরিক্ত কর্তৃক যা- অতিরিক্ত শোনো, আমি বলি তুমি একটা তোমার নাম জানো কি বললা? সারাফাত। শরাফাত, তুমি এই যে স্লাইডটা, তুমি সবগুলা পয়েন্ট লিখছো না কোনটা কোন টপিক থেকে আসছে? জি হ্যাঁ লিখছি। তুমি লাগলে ক্লাস শেষ হওয়ার পর আবার স্লাইডটা তুমি এক নজর দেখবা, সেখানে দেখবা তোমার শর্ট মানে সিলেবাসের বহির্ভূত সর্বোচ্চ 2টা ছিল বা 3টা ছিল, তাই না? হ্যাঁ আর তোমার টোটাল প্রশ্ন আসছে ধরো 28টা, তাহলে তোমার বাকি 25টা বেশি পড়া গুরুত্বপূর্ণ নাকি এই 2-3টা পড়া গুরুত্বপূর্ণ? বাকি 25টা। বাকি 25টা। সেজন্য তোমার ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই যে সিলেবাস বহির্ভূত কই থেকে আসবে, কি করবো, ওইটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। ওইটা আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, কমন পড়লে পড়বে, না পড়লে নাই। কিন্তু তুমি বাকি 25টা যেন তোমার মিস না হয় সেটা টার্গেট করবে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কার প্রশ্ন আছে বলো? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নাম কি? শবনম। হ্যাঁ, শবনম অর্থ কি? এই শবনম কার নাটক বা উপন্যাস বলো? স্যার বলতে পারেন না ঠিকভাবে সঠিকভাবে। কি পড়াশোনা করো বুঝলাম না, নিজের এটাই বুঝো না। সৈয়দ মুস্তফা আলী সেদিন না সাহেব স্যার পড়াইলো ক্লাসে? খেয়াল নাই স্যার। স্যার আমাকে 4 নাম্বার প্রশ্নটা একটু বুঝাই খালি দিবেন। পড়তে বসে মোবাইল ফেসবুক। এই বলো কি প্রশ্ন, কি বলো? স্যার 4 নাম্বার প্রশ্নটা ব্যতিরেকে কিভাবে হলো উত্তর? ব্যতিরেকে ওইখানে বলছে কি যে বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা। এটার অর্থটা তুমি একদম সাধারণ ভাষায় কি বুঝতেছো, যে স্বদেশে নিজের ভাষা ছাড়া অন্তরের বা মনের আশাটা মিটে না, তাই তো? জি ভাইয়া। তাহলে ওইখানে কি বলতেছে? ছাড়া বলতেছো না, যে নিজের স্বদেশের ভাষা ছাড়া বলতেছো না, বা জি বাদ ভাইয়া। দিয়ে? জি ওইটারই শুদ্ধ রূপ হলো ব্যতিরেকে। ব্যতিরেকে মানে হলো ছাড়া বা বাদ দিয়ে। ক্লিয়ার? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, বলতেছে একজন কমেন্ট করছে, ভাই ওর দ্রুত এগিয়ে যান, ওরা এমনি প্রশ্ন করবে। দেখো, প্রশ্ন করার সুযোগটা আমি দেই, আমার কাছে সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রশ্ন করুক। তোমারও একসময় একটা প্রশ্ন হয়তো আসবে যেটা আরেকজনের কাছে অগুরুত্বপূর্ণ মনে হবে, ঠিক আছে? আচ্ছা, তোয়া বলো। তোয়া না তোহা হাত তুলেছো, বলো। সিরাজুম মুনিরা শাওন বলছো, ভাই যে 2টি বই কিনতে বলেন আরেকবার একটু বলেন প্লিজ, আমি আজকে গ্রুপে বলে দিব। বলো তোহা, বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সালাম দেওয়ার দরকার নেই, বলো বলো, প্রশ্ন করো। ভাইয়া এই যে পড়াইছেন ইয়ে থেকে পড়লেই হবে? ইয়াতে পড়লেই হবে রে বেটা তুমি? হবে হবে। তোমারে বলছি স্লাইডের প্রশ্ন করতে, তুমি আনমিউট করে বলতেছি এগুলো পড়লেই হবে কিনা। এই আমরা ক্লাসে ফিরে যাচ্ছি, বুঝছি তোমাদের প্রশ্ন, কি ধরনের প্রশ্ন করবা তোমরা। দেখো, এক নজরে আমাদের এখানে এতক্ষণ সাজেস্ট করা হচ্ছে যে কি কি প্রশ্ন আসলে বাকি ছিল, যেগুলো মানে আমরা টোটাল একটা সাজেশন তৈরি করেছি কোথা থেকে কতটা টপিক এসেছে, যেন তোমরা বুঝতে পারো আসলে যে আসলে কোনগুলো পড়তে হবে, কোন টপিক গুলো বাদ দিলেও চলবে, না দিলেও চলবে, এগুলো তোমরা ওভারঅল একটা অ্যানালাইসিস নিজেরাই করে ফেলতে পারবা। আচ্ছা, এটা কোন ইউনিটের প্রশ্ন? এটা মানবিকের প্রশ্ন। স্যার, শব্দের উৎসগুলো কি শুধু বোর্ড বইয়ের ভিতর গুলো পড়লে হবে নাকি এর বাইরেও পড়তে হবে? বোর্ড বইয়ের গুলো তো এটা ফরজে কাফারা নাকি কাফায়া বলে, যেটা অবশ্যই করতে হবে। আর এর বাইরের গুলো ফরজ, ঠিক আছে, সবই ফরজ। এর বাইরের গুলো ফরজ কোনগুলো আমি বলি। এই শব্দের উৎস 3 ভাবে পড়বা। এক হইল বিগত সাল। বিগত সাল, ধরো বিগত সালে কোথাও আসছে যে নিচের কোনটি আরবি শব্দ, খেয়াল করো একটু, যে প্রশ্নটা করছো সে খেয়াল করো, নিচের কোনটি আরবি শব্দ। ধরো এমন একটা প্রশ্ন আসছে, এখন অপশন যে 4টার মধ্যে ধরো এইটা আরবি শব্দ, বাকি 3টা তো অন্য কোনো না কোনো ভাষার শব্দ, তাই না? সেই বাকি 3টা কোন ভাষার শব্দ সেটা বের করবা।
সেটা ডিকশনারি থেকে বের করবা, বের করে সেটা সাইডে নোট করবা যে এটা এই ভাষার, এটা এই ভাষার, এটা এই ভাষার। কারণ পরবর্তীতে হয়তো এই অপশনটা দিয়ে একটা প্রশ্ন করবে যে এই শব্দটা কোন ভাষা শব্দ, যেন তখন তুমি পারো। এইভাবে একটা পড়বা বিগত সাল। আর আরেকটা হলো বোর্ড বইয়ের থেকে যেগুলো নবম দশম শ্রেণী বোর্ড বইয়ে দেয়া আছে সেগুলো পড়বা। আরেকটা হলো সাহিত্য পাঠ বইয়ে, সাহিত্য পাঠ বইয়ে দেখবা তোমার গদ্য পদ্যে বিভিন্ন বিদেশি ভাষার শব্দ আছে, সেগুলো নোট করে পড়বা। শেষ, এই 3 ভাগে পড়বা। দেখো আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রাচ্যের বিপরীত, এবার অবাণিজ্যে আমরা যাচ্ছি, অর্থাৎ বাণিজ্য বিভাগে যারা মানবিকের যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দিবে তাদের জন্য, অর্থাৎ কমার্সে যারা মানবিক স্টুডেন্টরা পরীক্ষা দিবে। প্রথম প্রশ্ন এসেছে প্রাচ্যের বিপরীত শব্দ, এসেছে কোথা থেকে? তাহলে বিপরীত শব্দ থেকে। তোমরা একটু প্রাসঙ্গিক প্রশ্ন করার চেষ্টা করবা। আমি কিন্তু প্রশ্ন করলে কোনো বকা দেই না কাউকে, আমি কোনো রাগও করি না কারোর সাথে, মারামারি তো একেবারেই অপছন্দ করি, ঠিক আছে? মারামারি থেকে এড়িয়ে চলা লোক। যদি প্রশ্ন করো সেটা প্রাসঙ্গিক করবে। এই ধরো একটা 28টা 30টা প্রশ্ন পড়াইলাম, পরে ধরো আনমিউট করে ভাই এইগুলো পড়লে হবে কিনা, রাগ করো না যে এই প্রশ্ন করছে, আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা তো বড় হয়েছো তাই না? তো এমন প্রশ্ন করবা যেটা আসলে তোমার কাজে দিবে, অন্যদেরও কাজে দিবে। আচ্ছা দেখো, প্রাচ্যের বিপরীত শব্দ জিজ্ঞেস করেছে। প্রাচ্যের বিপরীত শব্দ আমরা জানি প্রতীচ্য, অর্থাৎ পশ্চিম পাশ্চাত্য বোঝায়। তবে একই সাথে পাশ্চাত্য, এটাও নিচেরটাও সঠিক উত্তর। একজন লিখছে পাশ্চাত্য, না পাশ্চাত্য সঠিক উত্তর, প্রাচ্য এবং প্রতীচ্য দুইটাই সঠিক উত্তর আছে। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, প্রাচ্য মানে হলো পূর্ব আর পাশ্চাত্য মানে হলো পশ্চিম। আর লিখছে স্যার মানবিকের জন্য কি এ ক্লাস? মানবিকের জন্য তো তোমরা কোর্স করতেছো বি ইউনিটের, মানবিকের কোচিং তোমরা করতেছো না, স্কুলে বি ইউনিটের কোর্স কিনছো না। তো বি ইউনিটে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ মানবিকের যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছে কমার্সের ইউনিট, তাদের প্রশ্ন এটা। তা তুমি যদি সি ইউনিটে পরীক্ষা দাও তোমার এরকম প্রশ্ন আসবে না? আচ্ছা দেখো, চিরুনি শব্দের সন্ধি বিচ্ছেদ, চিরুনি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো দুইটা, একটা হলো চিরযোগ উনি আর একটা হলো চিরযোগ অনি। চিরযোগ উনি আর চিরযোগ অনি, এটা আসছে সন্ধি বিচ্ছেদ থেকে। তারপরে প্রশ্ন আমরা যদি চলে যাই, বৈশিষ্ট্য শব্দটি গঠিত হয়েছে কিভাবে? বৈশিষ্ট্য শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় সাধিত ভাবে। তাহলে এটা আমরা শব্দ গঠন প্রত্যয় ধরলাম, প্রত্যয় থেকে আসছে। এখন প্রত্যয় কিভাবে বৈশিষ্ট্য শব্দটা গঠন হয় আমরা যদি এটা একটু বিশ্লেষণ করি, একটু দেখো। আমরা জানি প্রকৃতির আদি স্বরে, আমি লিখে বুঝাচ্ছি তাহলে তোমাদের জন্য সঠিক হবে। ধরো আমি লিখলাম বিশিষ্ট যোগ জ, প্রত্যয় লিখলাম। এখানে প্রকৃতি কোনটা? এই বিশিষ্ট যোগ জ, এখানে প্রকৃতি কোনটা? প্রকৃতি, হ্যাঁ বিশিষ্ট। পুষ্পিতা লিখেছো বিশিষ্ট। দেখো প্রকৃতির আদি স্বর কোনটা? আদি মানে কি আমরা জানি একদম শুরুতে যেটা থাকে। প্রকৃতির আদি স্বরে কি আছে? রসই আছে। যখন প্রকৃতি প্রত্যয় গঠনের সময় প্রকৃতির আদি স্বরে রসই থাকবে, তখন ওই শব্দটা প্রকৃতি প্রত্যয় গঠিত হওয়ার পরে রসই বা দীর্ঘইটা ওই হয়ে যাবে, ওই হবে। যেমন এটা হয়ে গেছে বৈশিষ্ট্য, ওই হয়ে গেছে, আর এই যে প্রত্যয়টা যুক্ত হয়েছে জফলার ন্যায়। আশা করি বুঝতে পারছো। আরেকটা যদি এরকম বলি, যেমন আমি বললাম এইখানে লিখলাম লিখলাম যে ঈশ্বর যুক্ত ইক, ঈশ্বর যুক্ত ইক লিখলাম। এইখানে আদিস্বর কি আছে? দীর্ঘই, তাই না? তাহলে এটা যদি প্রকৃতি প্রত্যয় হয়ে যায়, ওই দীর্ঘই বা রসইকাটা কি হয়ে যাবে? ওই হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম ঐশ্বরিক, ঐশ্বরিক। ঠিক তেমনি বৈশিষ্ট্য হয়েছে, তাহলে কি বিশিষ্ট যোগ জ, বৈশিষ্ট্য প্রত্যয় থেকে এসেছে, বা প্রত্যয় যোগে শব্দটি গঠিত হয়েছে। বলছে ভাই প্রকৃতি প্রত্যয় কিছুই পারি না, প্রত্যয় বুঝায় দেন। এগুলো মূল ক্লাসে ইন ডিটেলসে আলোচনা করা হবে যে প্রকৃতি প্রত্যয় কিভাবে হচ্ছে বা কি। তারপরে প্রশ্ন আমরা যাই, অর্ক শব্দের সমার্থক শব্দ জিজ্ঞেস করা হয়েছে। অর্ক শব্দের সমার্থক, অর্ক শব্দের অর্ক অর্থ কি? অর্ক অর্থ আমরা জানি সূর্য,
সূর্য শব্দের একাধিক সমার্থক শব্দ আছে। 5টা সমার্থক শব্দের নাম বলো একজন। হ্যান্ড রেজ করো, কে বলতে পারবা 5টা শব্দের সূর্যের 5টা সমার্থক শব্দ? ওই যে শাকিল আহমেদ না কে যেন মাত্র হাত তুলছে একদম ডান পাশে। হ্যাঁ, এই যে এই ছেলেটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেল তো। আমি হাত তুলো, কে সূর্যের 5টা সমার্থক শব্দ বলতে পারবা? হ্যাঁ করো করো, আনমিউট করো। মৌমিতা, মৌমিতা দে বলো সূর্যের 5টা জি ভাইয়া। সমার্থক শব্দ বলো। অর্ক, মার্তণ্ড, অংশুমালী, তারপর কি ভুলে গেছি, ভানুকর, দিবাকর, দিনমণি। আচ্ছা তুমি এই তো অনেক বাকি। বলতেছো, অনেক বলতেছো, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা দেখো অনেকগুলো আসছে, এই যে আরো আদিত্য এসেছে, সবিতা এসেছে, তপন, ভানু অনেক এসেছে, দারুণ, তোমাদের সবাইকে লাল সালাম। এখন দেখো এখানে একটা বলছো না, ওই যে মৌমিতা বলেছো না, মার্তণ্ড একটা শব্দ বলেছো না? জি জি ভাইয়া। আচ্ছা, এই মার্তণ্ডটা কোন সন্ধি বলো তো? মার্তণ্ড কোন সন্ধি? বলতে পারি না। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নোট করে নাও। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এসেছে সমার্থক শব্দ থেকে, সমার্থক শব্দ থেকে এসেছে, ঠিক আছে। সঠিক উত্তর সূর্য। আচ্ছা এখন আরেকজনকে একটু ধরি, মৌমিতা বাদে আরেকজন হাত তুলো যে সমুদ্র শব্দের 3টা সমার্থক শব্দ বলতে পারবা। সমুদ্র শব্দের 3টা সমার্থক শব্দ বলতে পারবা। মৌমিতা ছাড়া অন্য আরেকজনকে সুযোগ দেওয়া হবে। রাফাত, শুনছো? সালাম সালাম রাফা কি আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছো? জি ভাইয়া। হ্যাঁ রাফা বলো, রাফাত বলো সমুদ্র শব্দের আচ্ছা 3টা সমার্থক শব্দ। ভাইয়া, আমার একটা সমস্যা ছিল। আই রে বেটা, বললাম সমার্থক শব্দ বলতে কোনো সমস্যা ছিল, কি সমস্যা? হাত তুলি নাই, মানে এই প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন, প্রাচ্য, এটা যে হ্যাঁ সামর্থক শব্দ, দুইটাই উত্তর, তা আমি দিব কোনটা? দুইটাই যে কোনো একটা দিবা, আমি সাধারণত বলি প্রথম মানে যে অপশনটা আগে থাকবে সেটা দাগাবা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ওই যে কমেন্টে অনেকে বলেছে ইয়ামিন, ইয়ামিন আমার সবচেয়ে প্রিয় ছাত্রদের মধ্যে একজন, ইয়ামিন। আহ জলধি, জলধর, পাথার, পারাবার, অর্ণব, অনেক কিছু আছে, বারিধি, সিন্ধু, হ্যাঁ অনেক কিছু আছে, উদ্ধতি। দারুণ, সবাই পারছো, সবাইকে লাল সালাম, লাল সালাম, লাল সালাম। আচ্ছা এবার বায়ু, বায়ুর 3টা সমার্থক শব্দ বলো, লিখে দেই যেন ফেসবুকে যারা আছে এদের যেন যেন সহজ হয়। অর্ণব, পাথার, জলধর, সূর্য, মার্তণ্ড তো লিখছেই, সবিতা, ভানু, বায়ু, সমীর, সমীরণ, অনিল, হ্যাঁ হাওয়া, দারুণ। হ্যাঁ আচ্ছা, কি সাবিকুন সাবা বলো। সমীর, হাওয়া, পবন। হ্যাঁ দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে তুলনা করা হয়েছে, এটা তো ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এর আগের ইউনিটে, অর্থাৎ অন্য ইউনিটে প্রশ্নটি এসেছে, এটা নিয়ে আমরা আর ব্যাখ্যা করছি না, এটা পদ্ম থেকে এসেছে। তারপরে আমরা যাই, তুমি বিনে আমার কেউ নেই, এখানে বিনে একটি কি? এটা এখন তো পারার কথা, কারণ অলরেডি আমরা অনুসরণে একটা আলোচনা করেছি। এখানে বিনে কি? সবাই হাত তুলছে, হাত তোলার দরকার নেই, কমেন্টে লিখো অনুসর্গ। হ্যাঁ আচ্ছা, এই বিনে অর্থ কি অর্থে ব্যবহৃত হয়েছে? তুমি বিনে আমার কেউ নেই, বিনে কি অর্থ ব্যবহৃত হয়েছে? ছাড়া অর্থে, হ্যাঁ দারুণ, সবাই পারছো, দারুণ। তাহলে এটা এসেছে অনুসর্গ থেকে বা পদ প্রকরণও লিখে রাখতে পারো। তারপরে আমরা চলে যাই, জেন্ডা কি? এটা আউট অফ সিলেবাস এসেছে, সাম্যবাদী কবিতা থেকে। জেন্ডা মূলত পারস্যের অগ্নি উপাসক যারা আছে তাদের একটি ভাষা। জেন্ডা হলো একটি ভাষা। এটার অপশন চলে গেছে, এটা এখানে উপসর্গ যোজক আসছে কেন? আচ্ছা এখানে অপশনটা নাই, জেন্ডা একটি ভাষা, আন্তরিকভাবে দুঃখিত, এখানে অপশনটা নাই।
জেন্দা হলো একটি ভাষা পারস্যের অগ্নি উপাসকদের। আচ্ছা, অনুসর্গ আর উপসর্গের পার্থক্য যদি বলতেন। আচ্ছা, উপসর্গ সবসময় শব্দের সাথেই যুক্ত হবে, উপসর্গের কোনো কোনো অর্থই নাই, ঠিক আছে। একটা শব্দাংশ, উপসর্গ একটা শব্দাংশ, আর অনুসর্গ একটা মূল শব্দ, সেটা শব্দের সাথে বিভক্তির ন্যায় যুক্ত হবে, ঠিক আছে। অর্থাৎ শব্দের শেষে শব্দের পরে যুক্ত হবে, আর অনুসর্গ উপসর্গ শব্দের আগে যুক্ত হবে, শব্দের শুরুতে। এতটুকু পার্থক্য। তারপরে দেখো, তাহলে এটা আসছে সাহিত্য থেকে দিয়ে দেয় যেহেতু আউট অফ সিলেবাস। তারপরে প্রশ্ন, জিলাপি কোন ভাষা থেকে আগত? আজকে মসজিদে জিলাপি দিছে? এই কে কয়টা জিলাপি নিয়ে আসছো ছেলেরা? দেয় নাই, মাহমুদুল লিখছে দেয় নাই বলে। ইস, আরেকটা 4টা 3টা, ভাই রে ভাই, 2টা বিরিয়ানি দিছে। ইস, ক্লাসের মধ্যে বিরিয়ানির আলাপ বেটা, বুঝলাম না। 4টা পায় নাই, নাই দেয় নাই। দেখো, ফেসবুকে ওয়াহিদ লিখেছে জিলাপি পায় নাই। দেখো, আমি বলি জিলাপি, জিলাপি হলো একটি হিন্দি শব্দ, ঠিক আছে। জিলাপি একটি হিন্দি শব্দ। এইগুলো প্রশ্ন আসতে পারে, আমি আগেও বলেছি শব্দের উৎস অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে এবং আসবে, প্রত্যেক ভার্সিটিতে এটা আসে। জিলাপি কোন ভাষার শব্দ? জিলাপি হলো হিন্দি ভাষা থেকে এসেছে, তাহলে এটা শব্দ থেকে এসেছে, শব্দের উৎস থেকে এসেছে, ঠিক আছে। তারেক বলছে জিলাপি পায় নাই, জুতা হারায় গেছে। মসজিদে জুতা হারানো যে কি কষ্টের, এটা আমার চেয়ে কেউ জানে না। দেখো, নবাব সিরাজের পতনের পর ক্লাইভের গাধা পরিচিতি পায় কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নাটক থেকে প্রশ্ন এরকম একটু কঠিন হয়ে যায়, কারণ নাটকটা আসলে তোমরা কেউ মানে মনোযোগ দিয়ে পড়ো না, কারণ নাটকটা সংলাপ ভিত্তিক, তো একটার পর একটা সংলাপ, এর সংলাপ তার সংলাপ পড়তে আসলে ওই মানে থাকে না, মজাটা লাগে না আসলে, যে দাগায় পড়বো নোট করবো, এটা একটা কাহিনী হয় তোমাদের, আমি যতটা জানি বা বুঝি। কিন্তু নাটকটা আসলে তোমাদের কাছে রিকোয়েস্ট, নাটকটা এখন থেকে পড়া শুরু করো, লাল সালু এবং সিরাজউদ্দৌলা এখন থেকে পড়া শুরু করো, কারণ শেষে যে হয় কি, যখন আর 1 মাস বা 1.5 মাস বাকি থাকে ভর্তি পরীক্ষার, তখন তোমরা অনেকে এসে বলো ভাই আমি তো এতদিন নাটক উপন্যাস কিচ্ছু করি নাই, এখন কি করব। কিন্তু না, তোমাদের কাছে অনুরোধ, নাটক উপন্যাস এখন থেকে পড়া শুরু করো, এখন থেকে রিডিং পড়ো, রিডিং পড়ো, তারপরে আমাদের ক্লাসে তো ব্যাখ্যা করে তো হবেই, ঠিক আছে। তো দেখো, ওই যে জুথি বলছে না স্যার অভিনয় করে করে পড়তে ভালো লাগে। হ্যাঁ, তোমরা যারা আমাদের একাডেমিক ব্যাচে ছিলা তারা জানো আমরা নাটকটা অভিনয় করে পড়াইছি। তোমরা অনেকে মীর জাফর ছিলা, পারাপারি করতা মীর জাফর হওয়ার জন্য, সিরাজ হওয়ার জন্য মারামারি করতা। দেখো, তো মূলত মীর জাফর ছিল ক্লাইভের গাধা, কারণ ক্লাইভ মীর জাফরকে ক্ষমতায় বসে তার সকল কাজ করতেন। যেমন ভারত আমাদের আপাকে বসাইতো, আপাকে বসায় তারপর আপাকে দিয়ে দেশের যা ক্ষতি করানোর করায় দিছে, ঠিক আছে। তেমনি মোদির গাধা, যদিও অন্য কিছু তোমরা বলো, ঠিক আছে, আমি গাধাই বললাম। তো সে সে মোদির সেই লোক আপা আর কি, সে আমাদের দেশের ক্ষতি করে গেছে। ঠিক তেমনি ক্লাইভের গাধা ছিল মীর জাফর। এই মীর জাফরের যে সন্তান ছিল তিনি ছিলেন মিরন, ঠিক আছে। আর হলো উমিচাঁদ, তিনি ছিলেন সবচেয়ে বেশি মানে বিশ্বাসঘাতক। উমিচাঁদ বলা একটা উক্তি আছে এরকম, উমিচাঁদের মতো বিশ্বাসঘাতক নেই। আবার সে হলো কালকেউটে, তার সম্পর্কে একটা উক্তি আছে যে কালকেউটে উমিচাঁদ সম্পর্কে। আর রায় দুর্লভ তো আরেক ধাপ্পাবাজ, ঠিক আছে, লোভী লোক, ঠিক আছে। তাহলে এটা এসেছে নাটক থেকে। চৌচির কোন ধরনের রচনা? চৌচির একটা উপন্যাস, এটা আসছে হলো আবুল ফজলের উপন্যাস, এটা আবুল ফজলের, তার মানে এটা কবি পরিচিতি থেকে, কবি পরিচিতি থেকে আসছে, লেখক ও কবি পরিচিতি, লেখক আর কবি পরিচিতি থেকে আসছে চৌচির একটা উপন্যাস। চৌচির, তোমরা যারা একাডেমিক ব্যাচে আছো তোমাদেরকে নিয়ে আমরা একটা গেম খেলতাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। সেখানে 2টা টিম ছিল, একটা হলো শিউলিমালা, একটা হলো রাঙা প্রভাত। সে রাঙা প্রভাত নামে হলো এই আবুল ফজলের একটা গ্রন্থ আছে, এই রাঙা প্রভাত নামে আবুল ফজলের একটা গ্রন্থ আছে। আর শিউলিমালা কার, এইটা কে বলতে পারবা? শিউলিমালা কার লেখা এবং এটা কি ধরনের গ্রন্থ? হাত তুলো, কে বলতে পারবা শিউলিমালা কার লেখা এবং কি ধরনের গ্রন্থ? ফাহিম বলো। শিউলিমালা তো ভাইয়া কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের কি এটা? কাজী নজরুল ইসলামের এটা কি যে ছিল ভাই, এটা তো মনে আসতেছে না। ইস রে, এটা হলো ছোট গল্প, কাজী নজরুল ইসলামের একটা
ছোট গল্প শিউলিমালা গল্প গ্রন্থ, একটা গল্প গ্রন্থ, এবং সেই গল্প গ্রন্থ গল্প আছে একটা শিউলিমালা নামে। ঠিক আছে, ও আচ্ছা। দেখো। আচ্ছা, ওই কাজী নজরুল ইসলামের আরো কয়েকটা গল্প গ্রন্থের নাম কেউ বলতে পারবা? হাত তুলবা, বলো। মেহেরিনা বলো। মেহেরিনা, কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ দুইটার নাম বলো শিউলিমালা ছাড়া। শেষ। আচ্ছা, ওই যে কমেন্টে অনেকে বলে দিয়েছে রিক্তের বেদন ব্যথার দান। আচ্ছা দেখো, তারপরে যাই যুগবাণী কোন ধরনের সাহিত্যকর্ম? যুগবাণী হলো নজরুলের একটি প্রবন্ধ, কাজী নজরুলের প্রবন্ধ, নজরুলের প্রবন্ধ যুগবাণী। এটা আসছে হলো তাহলে কিসে থেকে? কবি লেখক পরিচিতি, কবি পরিচিতি থেকে আসছে। আচ্ছা, যুগবাণী একটা প্রবন্ধ। ওনার আরো কিছু প্রবন্ধ গ্রন্থ আছে, যেমন তোমার দুর্দিনের যাত্রী, দুর্দিনের যাত্রী, তারপর ধরো রাজবন্দির জবানবন্দি, রাজবন্দির জবানবন্দি। তারপর ওনার যদি পত্রিকা নিয়ে আমরা আলোচনা করি নজরুলের, যেমন আমরা পাবো লাঙল, আমরা পাবো ধূমকেতু, ঠিক আছে, আমরা পাবো নবযুগ। ওনার কাব্যগ্রন্থ যদি আমরা আলোচনা করি, নজরুলের কাব্যগ্রন্থ কি আছে? মাথায় নাই তো এখন এই মুহূর্তে। উপন্যাস যদি আলাপ করি, বাকুম পাবো আমরা, বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। ঠিক আছে, তারপরে যাই বাগ্বিতণ্ডা শব্দের সমাস, সমাস থেকে আসছে এটা। বাগ্বিতণ্ডা হলো তৃতীয়া তৎপুরুষ সমাস। আমরা জানি যে যখন কোন পদের পূর্বপদ, যখন কোন সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে। আমরা যদি এটাকে ব্যাস বাক্যে নির্ণয় করি তাহলে এরকম কি হবে? বাগ দ্বারা বিতণ্ডা, বাগ দ্বারা বিতণ্ডা। তাহলে দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। আচ্ছা, তাহলে সমাস থেকে এসেছে এটা। ওকে, এরপরে এই 12টা প্রশ্ন যে মাত্র আমরা সমাধান করছি, এখান থেকে আরো কোনো প্রশ্ন আছে এই স্লাইডে? হ্যাঁ বলো, নাম কি? মাফিদুল, বলো। নাই, নেক্সট জান্নাতুল নাকি যেন হাত তুলছে, দেখো। জান্নাতুল বলো। স্যার, অনুসর্গ এবং যোজকের মধ্যে পার্থক্য কি? খুব একটা পার্থক্য নাই, ওইটা ওইটা এই এই ক্লাসে তো ইন ডিটেলস ওগুলো আলোচনার ইস্যু না। তুমি এই প্রশ্নে কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। না স্যার। আচ্ছা, তাহলে ওইটা অনুসর্গের ক্লাসে বইলো, সেটা লিখে রাখো ওই নোট খাতায়। তারপরে নেক্সট। হ্যাঁ মিজান বলো। আচ্ছা, আসসালামু দেখো তাহলে আলাইকুম। আমরা, ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। ভাইয়া একটু পরবর্তীতে বলবেন, এখন যদি একটু ছোট করে বলতেন কবি পরিচিতির কোন অংশটুকু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে? এইটা কি স্লাইডের প্রশ্ন? বলো তো। দেখো আমি বলি, কবি পরিচিতির আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আগে পরীক্ষা হবে, রবীন্দ্রনাথ আর কাজী নজরুল টুকু পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, বাকিগুলো খুব একটা পড়ার দরকার নাই। যদি পড়তে চাও তার সাহিত্যকর্মগুলো পড়ে নিও। ঠিক আছে, ভাইয়া, দেখো আমরা ভাইয়া, আমাদের হ্যালো। কে ভাই হ্যালো ভাইয়া, বলো। চক্রবাক, প্রলয় শেখা, এগুলা কি নজরুলের কাব্যগ্রন্থ না? হ্যাঁ 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 হ্যাঁ, ভুলে গেছি, সেগুলো লিখি নাই। দেখো, 21শে ফেব্রুয়ারি সংকলনটি কার সম্পাদনায় রচিত? হাসান হাফিজুরের লেখা, সাহিত্য অংশ থেকে আসছে, বাংলা সাহিত্য, অর্থাৎ আউট অফ সিলেবাস। তারপর শামসুর রহমানকে তো তোমরা চিনোই। শামসুর রহমান নাগরিক কবি, শহীদ কাদরী 60-এর দশকের আধুনিক কবি বলা হয় তাকে। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই, কোনটি শুদ্ধ চিহ্নিত করো? আমরা জানি সান্ত্বনা এই শব্দটা শুদ্ধ, গুরুত্বপূর্ণ খুবই, বানান থেকে আসছে। তারপরে আমরা যাই, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, বাঁশরি দিয়ে তিনি কি মানব প্রেম রচনা করতে চেয়েছেন, মানব প্রেমের কথা বলতে চেয়েছেন।
আর রণতুর্য যুদ্ধাস্ত্র দিয়ে তিনি শত্রুকে বিনাশ করতে চেয়েছেন বা দ্রোহের রূপ প্রকাশ পেয়েছে। তাহলে আমরা পাই প্রেম ও দ্রোহ। সঠিক উত্তর হলো ক ও খ, এসেছে পদ্ম থেকে। তারপরে যদি আমরা যাই, আরফিয়াসের পরিচয় কি? আরফিয়াস ছিলেন গ্রিক দেবতা পুত্র। তিনি কিন্তু গ্রিক দেবতা ছিলেন না, গ্রিক দেবতা পুত্র ছিলেন তিনি। তাহলে তাকে আমরা পাই কবি ও শিল্পী দিয়ে তাকে আখ্যায়িত করা হয়েছে বইয়ে, যিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, কিন্তু তিনি তার প্রেমিকাকে জীবিত করতে পারেননি। তাহলে পদ্ম থেকে এসেছে, পদ্মের সমার্থক শব্দ বলা যেতে পারে, সেখান থেকে এসেছে। তারপর যদি আমরা যাই, কোনটি সুকান্ত রচিত কাব্যগ্রন্থ নয়? সুকান্ত রচিত কাব্যগ্রন্থ নয়, এখানে আসলে যে অপশনগুলো আছে সবগুলোই সুকান্ত রচিত কাব্যগ্রন্থ। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ, সবচেয়ে বেশি বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র। আকাল তিনি লিখেছিলেন ফ্যাসি বিরোধী একটি সংঘের জন্য তিনি লিখেছিলেন এই আকাল নামে একটি কাব্যগ্রন্থ। তাহলে এটি এসেছে কবি লেখক পরিচিতি থেকে, কবি ও লেখক পরিচিতি, লেখক পরিচিতি। তারপরে আমরা ক্লাসে যাই তারপর প্রশ্ন যদি দেখি, আরফিয়াস কি কবি? আরফিয়াস সম্পর্কে বইয়ে লেখা আছে কবি ও শিল্পী, বোর্ড বই স্পষ্ট করে লেখা আছে। প্রাতঃস্মরণীয় শব্দের অর্থ কি? প্রাতঃস্মরণীয় শব্দের অর্থ হলো প্রাতঃকালে স্মরণযোগ্য, যাকে প্রাতঃকালে স্মরণ করা হয়। এখন প্রাতঃকাল মানে কি? ভোরবেলা, অর্থাৎ ঘুম থেকে উঠেই ভোরবেলা যাকে স্মরণ করা হয় তাকে প্রাতঃস্মরণীয় বলা হয়। এবং আরেকটা অর্থ আছে যে অতি শ্রদ্ধেয়, দুইটা অর্থই দেওয়া তার সম্পর্কে। তাহলে সঠিক উত্তর পাই আমরা ক ও খ। এটাও এসেছে গদ্য থেকে। গদ্যের কোন টপিক থেকে কে বলতে পারবে? গদ্যের কোন টপিক থেকে? বিলাসী, হ্যাঁ সবাই পারছো, দারুণ, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই, নিদাঘ শব্দের অর্থ কি? এইটা এসেছে সবাই জানো। আচ্ছা এটা দেখি কে জানো, এই নিদাঘ এটা কোন গদ্য থেকে, কোন গদ্য বা পদ্য কোথা থেকে এসেছে? বিদ্রোহী কবিতা থেকে, দারুণ। তার মানে পদ্য থেকে। গ্রীষ্মকাল, ওঙ্কার ধ্বনি বলা হয়েছে বিদ্রোহী কবিতায় প্রণব নাদ বলা হয়েছে। অস্ত্র বিশেষ ছিল হলো তোমার ওই যে হল, তাই না? তারপরে পরশুরাম, এগুলো ছিল অস্ত্র বিশেষ। খড়গ, আরেকটা আছে খড়গ। তারপর আইন কানুন বলা ছিল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। নিদাঘ অর্থ হলো গ্রীষ্মকাল। আরো কিছু শব্দ মনে রাখতে পারো, যেমন পাশরি। পাশরি মানে হলো ভুলে যাওয়া, ঠিক আছে? এগুলো গুরুত্বপূর্ণ, আসতে পারে। আচ্ছা ঠিক আছে। পানি অর্থ কি? পিনাক পানি ডমরু ত্রিশূল, পানি অর্থ কি বলো? বিদ্রোহী কবিতায় পানি অর্থ, এই যে সামিয়া ইসলাম কি পুষ্পা না কি যেন কে ও লিখছে হাত, দারুণ, ঠিক আছে। পিনাক পানির ডমরু ত্রিশূল। আচ্ছা আবার যদি বলি নটরাজ, নটরাজ কে? নটরাজ কে? শিব। শিবের সম্পর্কে আর কি কি বলা আছে? যেমন ধূর্যটি আছে, তারপর তুমি পাবা হলো মহাদেব আছে শিবের নাম, তারপর তুমি আরো অনেক কিছু এরকম দেয়া আছে, সেগুলো গল্প পড়লে দেখতে পারবা। আচ্ছা ঠিক আছে। মিশরে লিখেছে শিব ঠাকুর, আচ্ছা মিশরি, হ্যাঁ ঠিক আছে। তাণ্ডব নৃত্য, আচ্ছা। দেখো পরবর্তী প্রশ্ন, প্রিজুডাইসের পারিভাষিক শব্দ কোনটি? সংস্কার। দেখো সংস্কার হলো প্রিজুডাইসের পারিভাষিক শব্দ, এটা আসছে হলো পারিভাষিক থেকে। প্রিজুডাইস বিশেষাধিকার, এটা আমরা লিখতে পারি প্রিভিলেজ। তারপরে নিরীক্ষণ, অডিট, ঠিক আছে, এগুলো একটু নোট করতে পারো। তারপরে আমরা যাই, বাক্য কি? বাক্য থেকে এসেছে ভাষার বৃহত্তম একক, আর ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, ঠিক আছে, ধ্বনি। আর রূপমূল কি? এই রূপমূল কেউ পারো? কেউ জানো রূপমূল কি?
কমেন্ট করো তো, রূপমূল কেউ জানো কিনা? না, আচ্ছা ঠিক আছে। অক্ষর চিনো কেউ? অক্ষর, অক্ষর চিনো? আচ্ছা, অক্ষর বুঝো। অক্ষর কি হলো? একটা শব্দকে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় সেটা অক্ষর। সিমিলার কাইন্ড অফ একটা শব্দকে অর্থপূর্ণভাবে যতটা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায়। আমি কি বলছি? একটা শব্দকে অর্থপূর্ণভাবে যতটা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায়। যেমন আমি বললাম, ধরো ধরো এখানে ইয়ামিন, আমি বললাম যে ইয়ামিনকে কলমটা দাও, কলমটা দাও। এইখানে আমি যদি ইয়ামিনকে ভাঙতে বলি, আই রিপিট, অর্থপূর্ণভাবে যতটা ক্ষুদ্রতম ভাবে ভাগ করা যায়। ভাগ 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 করো তো ইয়ামিনকে, ইয়ামিনকে ভাগ করো অর্থপূর্ণভাবে। অর্থ থাকতে হয়। কে বলছে হবে না? ওই যে এই যে দারুণ পারছে, কে পারছে এটা? জাকিয়া অন্তু। জাকিয়া অন্তুকে আনমিউট করো তো। জাকিয়া অন্তু দারুণ পারছে। একটা হলো ইয়ামিন, আরেকটা হলো কে, দুইটা। এটাকে রূপমূল বলে। যখন একটা শব্দকে অর্থপূর্ণভাবে ক্ষুদ্রতম অংশে ভাগ করা যাবে সেটা ইয়ামিন। এখন ইয়ামিনকে যদি তুমি আরো ভাগ করে দাও, তাহলে তুমি এটা ইয়ামিন বা ই আমিন এভাবে ভাগ করো, সেগুলো তো অর্থ দিচ্ছে না। তার মানে সেটা রূপমূল হচ্ছে না। যখন অর্থপূর্ণভাবে ভাগ করা যাবে সেটাই রূপমূল হয়ে যাবে। আর ভাষা ক্ষুদ্রতম একক ধ্বনি, ভাষার বৃহত্তম একক তো বাক্য হয়েছে। ঠিক আছে, আনমিউট করছি। জাকিয়া অন্তু, শুনছো? জি ভাইয়া, তোমার কলেজ কোনটা ভাইয়া? আমি হচ্ছে মাগুরাতে থাকি, মাগুরার সরকারি যে কলেজ ওইটা। আচ্ছা ভাই, ঠিক আছে। তুমি কি আগে এটা শুনছিলা কোথাও, রূপমূল? না, শুনি নাই তো। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। দেখো, তারপরে আমরা যাই 10 নাম্বার। সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? সিকান্দার আবু জাফর লিখছে কোন টপিকটা? তোমার সাহিত্য পাঠ বা সহপাঠ কোনটা লিখছে? কেউ বলতে পারবা কমেন্টে? পারবে পারবে পারবে। লাল সালু, সহপাঠ, নাটক। আরে লাল সালু বলে সিকান্দার আবু জাফর লিখছে, দেখছো? সাবরিনা লিখছে লাল সালু। সিরাজউদ্দৌলা লিখছে সিকান্দার আবু জাফর। তিনি সমকাল পত্রিকায় তিনি সম্পাদক ছিলেন। সবুজ পত্রকে লিখেছে যাকে তোমরা প্রথম চৌধুরী বলে থাকো সবসময়, আসলে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। আর ভারতী রবি ঠাকুর পরিবারের একটা পত্রিকা, যেটা প্রায় 50 বছরের মতো প্রকাশিত হয়েছে, ঠাকুর পরিবারের নিজস্ব পত্রিকা। আর নবযুক্ত আমাদের প্রিয় নবী, নবী বলে কবি, আমাদের প্রিয় কবি নজরুল। ঠিক আছে, নজরুলের। আচ্ছা, এটা এসেছে তাহলে কোথা থেকে? কবি পরিচিতি থেকে। কবি পরিচিতি, কবি পরিচিতি। আগেরটা কি আমরা সোর্স লিখেছি? হ্যাঁ, বাক্য থেকে। তারপরে বিলাসীর আত্মহত্যার কারণ কি? এটা তো একদম সহজ, এটা পারবা না এরকম কেউ না। এটা গদ্য থেকে এসেছে। সামাজিক রক্ষণশীলতা। মূলত সমাজ মৃত্যুঞ্জয়কে এমন একটা রক্ষণশীল পরিবেশে তাকে আঁকড়ে ধরেছিল যে সে জাত ভেদ করতে বা জাত ছিন্ন করতে সে প্রলুব্ধ হয়েছে। পরবর্তীতে সে সাপুরে হয়েছে এবং সাপ ধরতে যে সে মারা যায়, এবং তার পরিণতিতে এক সময় যে বিলাসী আত্মহত্যা করে। এবং তার মানে সামাজিক রক্ষণশীলতা মূলত তাদেরকে, তাদের এই যে করুণ পরিণতি, সেটার পেছনে তাদেরকে উৎসাহ দিয়েছে বা পৃষ্ঠপোষকতা করেছে। আমরা বলতে পারি সামাজিক রক্ষণশীলতা। আচ্ছা দেখো, তারপরে 12 নম্বর প্রশ্ন। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য দাবি করেছেন? পদ্ম থেকে আরো একটি এসেছে। এই টপিকে আমরা বিদ্রোহ এবং বিলাসী থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছি। বিদ্রোহ কবিতায় কবি নিজেকে কার শিষ্য দাবি করেছেন? আমরা জানি বিশ্বামিত্র শিষ্য হিসেবে দাবি করেছেন। বিশ্বামিত্র কে ছিলেন? যিনি ক্ষত্রিয় বংশে যিনি জন্মগ্রহণ করেছিলেন। ক্ষত্রিয় বংশ কোনটা? সনাতন ধর্মে যারা যুদ্ধাংবেহী নাকি যেন একটা শব্দ আছে, যারা যুদ্ধ করতে পারে খুব ভালো, তাদেরকে আসলে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে তারা, বা তাদেরকে ক্ষত্রিয় বলা হয়। তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেও পরবর্তীতে ব্রাহ্মণত্ব লাভ করেন, সেই বিশ্বামিত্র। আর হলো পরশুরাম, তো তোমরা জানোই, যিনি হলো তোমার ওই যে নিজের মাকে হত্যা করেন বাবার নির্দেশে, যিনি কুঠার দিয়ে সবাইকে হত্যা করতেন, সেজন্য তাকে পরশুরাম বলা হয়। আচ্ছা,
তারপরে যদি আমরা যাই পরবর্তীতে, কোনটি শুদ্ধ শব্দ? আচ্ছা, কোনটি শুদ্ধ শব্দ? এখানে শুদ্ধ শব্দ সম্মানিত এবং সম্মাননীয়, এই দুটা শুদ্ধ শব্দ। সম্মানিত হইল যাকে সম্মান করা হয়ে গেছে, সম্মান করা হয়েছে। আর সম্মাননীয় মানে যাকে সম্মানের যোগ্য, যিনি সম্মানের যোগ্য, এই দুইটাই শুদ্ধ। এটা এসেছে বানান থেকে। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই পরবর্তী প্রশ্ন, পথ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হলো সরণি। এই সরণি নাম শুনলে আমার মাথায় আসে বিজয় সরণির নাম, যে জায়গায় একবার জ্যামে আটকাইলে 15 মিনিট নির্দ্বিধায় সেখানে বসে থাকা লাগে, 15-20 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট তো অ্যাভেলেবেল, সর্বনিম্ন 15 মিনিট বসে থাকতে হয়। তাহলে এটা এসেছে সমার্থক শব্দ থেকে। যারা ঢাকায় বসবাস করো তারা জানো বিজয় সরণি কত ভয়াবহ একটা জায়গা। বিজয় সরণি, প্রগতি সরণি, এরকম অসংখ্য সরণি ঢাকায় আছে। সরণি অর্থ হলো পথ। ঠিক আছে, তারপরে যদি আমরা যাচ্ছি, পরে যদি যাই যে মনীষা শব্দের অর্থ কি? এটা এসেছে কোথা থেকে, কে বলতে পারবা? কমেন্টে লিখো মনীষা কোথা থেকে আসছে। মনীষা, মনীষা কোথা থেকে আসছে? মনীষা বলে আবুল ফজল থেকে আসছে। ইয়ামিন, তুমি এটা কি করলাম ইয়ামিন? আচ্ছা, অনেকে লিখতেছে বিলাসী, অনেকে লিখতেছে মানব কল্যাণ। আবার একজন সামিয়া ইসলাম, তুমি এর আগে একটা ভুল উত্তর দিছো, আবার লিখছো আমার পথ। তাওসিয়া লিখতেছে মানব কল্যাণ, শিওর। শোনো মনীষা, তোমরা ওই যে বিলাসীতে ওই যে সাপের দেবী মনসারে তোমরা মনীষা বানাইছো, বুঝতে পারছো? ঠিক আছে, এটা মানব কল্যাণ থেকে এসেছে। মনীষা বুদ্ধি, মেধা, মনন সবগুলো। মনীষা অর্থ বুদ্ধি, মেধা, মনন। ঠিক আছে, এটা মানব কল্যাণ থেকে এসেছে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই তাহলে এটা আসছে হলো গদ্য থেকে। লুঙ্গি কোন শব্দ? লুঙ্গি কোন শব্দ? লুঙ্গি পরতে খুবই আরাম, বার্মিজ শব্দ, আমার প্রিয় পোশাক শব্দ। লুঙ্গি কোন শব্দ? আসছে কোথা থেকে? শব্দের উৎস থেকে। ঠিক আছে, আর আসামি শব্দটা দেখো, আসামিতে কখনো দীর্ঘইকার হবে না, আসামিতে হবে রস্বইকার। আসামিতে হবে রস্বইকার। এবং আসামি একটি আরবি শব্দ, নোট করে ফেলো, আসামি আরবি শব্দ, আসামি আরবি শব্দ। তারপরে যদি আমরা যাই, নিত্যবৃত্ত অতীত কোনটি? নিত্যবৃত্ত অতীত মানে হলো যেই কাজটা আগে সবসময় ঘটছে। যেমন ধরো আমি আগে রেগুলার পড়াশোনা করতাম, এখন আলহামদুলিল্লাহ পড়াশোনা থেকে অনেক দূরে আছি এবং শুকরিয়া আদায় করি। তো এরকম, ঠিক আছে, নিত্যবৃত্ত অতীত যেটা যেটা আগে রেগুলার ঘটতো, রেগুলার হইতো। ঠিক আছে, তো এইটাকে সাধারণত নিত্যবৃত্ত অতীত বলে। তা এখন এইগুলো, এই ক্রিয়ার কালগুলো যদি আমরা পড়ি, কোনটাতে আমরা নিত্যবৃত্ত অতীত দেখতে পাই? করিত। যেমন আমি যদি বলি সে প্রতিনিয়ত ফুল তুলিত, তুলিত নিত্যবৃত্ত অতীত। আমি যদি বলি সে প্রতিদিন ভুল করিত, তাহলে সে রেগুলার একটা ভুল কাজ করতো। ঠিক আছে, আচ্ছা, এটা সঠিক হয়েছে, সামিয়ার এটা সঠিক হয়েছে। তাহলে এটা আসছে ক্রিয়া থেকে, ক্রিয়ার কাল বা ভাব, ক্রিয়ার কাল বা ভাব থেকে আসছে। তারপরে যদি আমরা যাই, বাংলা সাহিত্যে বীরবল কেন বিখ্যাত? বাংলা সাহিত্যে বীরবল তাহলে কে, এটা আগে আমাদের জানতে হবে। বাংলা সাহিত্যে বীরবল বলা হয় কাকে, কে বলতে পারবে? সৈয়দ মুজাহিদ না মুত্তাহিদ বলছো? মুনতাহিদ, নামাজে বিরতি দিন, ক্লাসই শেষ হয়ে যাবে 10 মিনিট পরে। দেখো বাংলা সাহিত্যে বীরবল কে, প্রমোদ চৌধুরী না প্রথম চৌধুরী? প্রমোদ চৌধুরী। এই প্রমোদ চৌধুরী ছিলেন সবুজ পত্রিকার সম্পাদক। এই সবুজ পত্রিকা বাংলা সাহিত্যের সর্বপ্রথম পত্রিকা যেখানে চলিত রীতির লেখা শুরু হয়। তাহলে চলিত রীতির প্রবর্তনের জন্য বাংলা সাহিত্যে বিখ্যাত ছিলেন তিনি। এটা আসছে হলো সাহিত্য থেকে, যেহেতু আউট অফ সিলেবাস।
সনেটের জন্য আর নতুন ছন্দ রচনার জন্য বিখ্যাত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ছিল কোথায়, কে বলতে পারবা? মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ছিল কোথায়? যশোর। যশোরের সাগরদাড়ি। যশোর আমার খুবই প্রিয় জেলা, দীর্ঘদিন থাকা হয়েছে, ঘোরা হয়েছে, সাগরদাড়িতে যাওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে যাই, ঈশান কোণ হলো, ঈশান কোণ কোনটাকে বলা হয়? এটা শব্দের অর্থ দেই, শব্দের অর্থ থেকে এসেছে। বিভিন্ন কোণ নিয়ে একটু মাঝে মাঝে প্রশ্ন আসে। ঈশান কোণ হলো কোনটা, কে বলতে পারবে? আবির লিখেছে উত্তর পশ্চিম, না, হবে উত্তর পূর্ব কোণ। আর দক্ষিণ পূর্ব কোণকে বলা হয় আগ্নেয় কোণ। দক্ষিণ পূর্বকে বলা হয় আগ্নেয় কোণ, আগ্নেয় কোণ। আর উত্তর পশ্চিম কোণ যেটা, উত্তর পশ্চিম যেটা, সেটাকে বলা হয় হলো নৈঋত্য কোণ। নৈঋত্য কোণ, ঠিক আছে? উত্তর পশ্চিম যেটা, এটাকে বলা হয় নৈঋত্য কোণ। উত্তর পশ্চিমকে বলা হয় নৈঋত্য কোণ। আচ্ছা আচ্ছা, একটু কারেকশন, এই জন্য এটা আমি বুঝতেছিলাম না, এটা উত্তর পশ্চিম হবে না, দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিমকে বলা হয় নৈঋত্য কোণ। দেখো, একটু কারেকশন করে নিও, কারেকশন করছো, এটা দক্ষিণ পশ্চিম কোণ হবে, নৈঋত্য কোণ। কারেকশন করেছো? ছেলে কি ঘুমায় গেছে নাকি 2 মিনিটের ভিতর? আচ্ছা, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম কোণকে বলা হবে নৈঋত্য কোণ, এটা একটু কারেকশন করে নিও, ঠিক আছে। তারপরে দেখো, কোন প্রতিষ্ঠান প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে? বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটার কাজ হলো গরুরে গরু বানানো, ঈদরে ঈদ বানানো, সেই প্রতিষ্ঠান বাংলা একাডেমি। একাডেমিতে রসইকার হয় না? আচ্ছা, এটা এসেছে সাহিত্য থেকে ধরি, যেহেতু কোনো টপিক নাই, বাংলা সাহিত্য থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আর বাংলাদেশ সরকারের তো কাজ মাশাআল্লাহ তোমরা জানোই, এই বাংলাদেশ সরকারের কাজ কি? বাংলাদেশ সরকারের কাজ উন্নয়ন। হুমায়রা তানজিম, লাল সালাম, এক কথায় উত্তর দিয়ে দিছে, উন্নয়ন। বাংলাদেশ সরকারের কাজ উন্নয়ন। দেখো, রাসেল ভাইপার, ইলিশ পাচার, চুরি করা, দুর্নীতি। দেখো, এই ভালো কথা বলো, এই যে রিমি দারুণ কথা বলছে, উন্নয়ন করা। দেখো, আচ্ছা, তারপরে যদি আমরা যাই, নিচের কোনটি শুদ্ধ বানান থেকে আসছে? দেখো, গড্ডা লিকা হবে না, হবে গড্ডলিকা। গড্ডলিকা, গড্ডলিকা, গড্ডলিকা প্রবাহ। গড্ডল মানে হলো ভেড়া। গড্ডল মানে কি? ভেড়া। আর গড্ডলিকা প্রবাহ মানে হলো অন্ধ অনুকরণ। ভেড়া দেখবা একটা যেদিকে যাবে মাশাআল্লাহ, পরের গুলো ওদিকেই বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করে দেয়, অর্থাৎ তারা শুধু হাঁটতেই থাকে, হাঁটতে থাকে, অন্ধ অনুকরণ। মাধুর্যতা পূর্ণ হবে না, হবে মাধুর্যপূর্ণ, টাটা কাটা যাবে। কৃতাঞ্জলি পুটে, কৃতাঞ্জলি পুটে বানানটা ভুল আছে, কৃতাঞ্জলি পুটে বানানটা হবে এরকম, কৃতাঞ্জলি পুটে, অর্থাৎ একদম করজোরে, ঠিক আছে, মাথা নত করে কারোর সামনে দাঁড়ানো, এরকম করা, সেটাকে বলা হয় কৃতাঞ্জলি পুটে। আর সানন্দ চিত্তে, এটা সঠিক, সানন্দ চিত্তে অর্থাৎ আনন্দের সাথে। আচ্ছা, ঠিক আছে, এটা আসছে বানান থেকে। 16-17 সোর্স কে লিখতে পারা নাই। 16 হলো শব্দের উৎস থেকে, 17 আসছে ক্রিয়ার কাল বা ক্রিয়ার ভাব থেকে।
তারপরে যদি আমরা যাই 22 নাম্বার, পুকুরে পদ্মফুল জন্মে, এখানে জন্মের শব্দটি মূলত কি? দেখো, এটা ধরি আমরা, এটা দেই হলো পদ থেকে দেই, পদ প্রকরণ থেকেই দেই, উদ্দেশ্য বিধেয় যেহেতু। দেখো, এইটা আমরা দাগাই একটু, কিভাবে উদ্দেশ্য আর বিধেয় আমরা বের করব। ধরো কমেন্ট করতেছে কে? সাবরিনা লিখছে বিধেয়। সাবরিনার সঠিক উত্তর, ধরো আমি লিখলাম সাবরিনা বই পড়ে। এইখানে বই পড়া কাজটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? কমেন্ট করো। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? সাবরিনাকে। যখন কোনো বাক্যে সম্পাদিত কাজটি কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হবে, সে যাকে উদ্দেশ্য করে বলা হবে তাকে বলা হবে উদ্দেশ্য। যেহেতু সাবরিনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাহলে সাবরিনা হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হবে সেটা হলো বিধেয়। সাবরিনা সম্পর্কে এই বাক্যে কি বলা হয়েছে? সাবরিনা বই পড়ে, তাহলে বই পড়েটা কি? বিধেয়। ক্লিয়ার? বুঝতে পারছো? উসমান আলী লিখছে সানন্দ চিত্তে নাকি সনান্দ চিত্তে। দেখো, আমি লিখলাম আনন্দিত, আনন্দিত যুক্ত করলাম সন্ধি স, এখন স এর সাথে আছে কি? অ, আর আনন্দিতে আ, মিলে হয়ে গেছে সানন্দিত চিত্তে। দেখো, উদ্দেশ্যটা আরেকবার বলেন ভাইয়া। কোন বাক্যে কাউকে উদ্দেশ্য করে যখন কিছু বলা হবে, বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে তাকে উদ্দেশ্য বলা হবে। যেমন সাবরিনা বই পড়ে, এই বাক্যে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? সাবরিনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সাবরিনা হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটা বিধেয়। যেমন সাবরিনা সম্পর্কে বলা হচ্ছে সাবরিনা বই পড়ে, সেজন্য বই পড়েটা বিধেয়। আচ্ছা, ঠিক তেমনি এখানে হ্যাঁ, পুকুরটা উদ্দেশ্য। পুকুর সম্পর্কে, ওই উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে? যে পদ্মফুল জন্মে, সেখানে জন্মেটা হলো বিধেয়। আচ্ছা, হ্যাঁ, লজিক যারা যুক্তিবিদ্যার স্টুডেন্ট ছিল তারা উদ্দেশ্য বিধেয় বুঝো। উদ্দেশ্য বিধেয়, অবান্তর কোশ্চেন, এগুলো অনেক কিছু তোমরা অনেকে বুঝো। অবান্তর না কি কি যেন আমি পড়ছিলাম, ভুলে গেছি এখন। 22 নাম্বার প্রশ্ন, এটা সোর্স দেওয়া আছে পদ প্রকরণ। আচ্ছা, পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, বাক্যাংশটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে? তোমরা সবাই জানো মাসি পিসি থেকে নেওয়া হয়েছে। মাসি পিসি সম্পর্কে আমরা যদি একটু জানি, লিখেছেন হলো মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1908 সালে, মৃত্যু হয়েছে 1900 কত সালে যেন মরল, 56-তে মারা গেছে। তারপর মাসি পিসি গল্পে আমরা দুইটা দার্শনিক মতবাদ দেখতে পারি। একটা হলো লিবিডো, লিবিডো কি, তারপরে কার্ল মার্কসের তত্ত্ব কি, এগুলো আমরা ইনশাল্লাহ মূল ক্লাসে আলোচনা করবো ইন ডিটেলসে। লিবিডো, আর একটা হলো শ্রেণীতত্ত্ব বা শ্রেণী বিভাজন, লিখতে পারি কার্ল মার্কসের। আচ্ছা, এই দুইটা দার্শনিক মতবাদের উপরে এই গল্পটা রচনা হয়েছে। আচ্ছা, আর এটা যেহেতু মাসি পিসির, আর এই উক্তিটা করেছে মাসির উক্তি, মাসি পিসি গল্পে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা যাই টপিক, এটা গদ্য থেকে আসছে, গদ্য থেকে, গদ্য থেকে। তারপরে যদি আমরা যাই, কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে নুরুল হুদার জবানিতে। নুরুল হুদা ছিলেন কে? মিন্টুর দুলাভাই, মিন্টুর দুলাভাই। তিনি ছিলেন কেমিস্ট্রির প্রফেসর। কেমিস্ট্রি না গ্রন্থিক, ভুলে গেছো? কেমিস্ট্রি প্রফেসর। এই নুরুল হুদা কোন কোন ডিপার্টমেন্টের প্রফেসর ছিল? এবং তার আদুরে স্ত্রীর নাম ছিল আসমা, যিনি বলছিল যে কি যেন গো না কি যেন বলছিল, এই বৃষ্টিতে, এই ছাতায় বৃষ্টি কোলাবে না, এই বৃষ্টিতে ছাতায় কোলাবে না গো, ঠিক আছে, বলছিল না? হ্যাঁ। আচ্ছা, আর আব্দুস সাত্তার মৃধা ছিল ভূগোল বা জিওগ্রাফির প্রফেসর। জিওগ্রাফির প্রফেসর ছিলেন আব্দুল সাত্তার মৃধা। ডক্টর আফাজ আহমেদ, যিনি ছিলেন প্রিন্সিপাল,
প্রিন্সিপাল ছিলেন এবং তিনি বলেছিলেন পাকিস্তানের শরীরের কাঁটা হলো শহীদ মিনার। শহীদ মিনার। আর এই প্রিন্সিপালের খাস লোক ছিলেন ইসহাক মিয়া। ইসহাক মিয়া এপ্রিল মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিছে। আর পুরো রেইনকোট গল্পটা মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের একটা গল্প। টপিকটা গদ্য। আচ্ছা, আচ্ছা, তারপরে যদি আমরা যাই 25 নাম্বার, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? পূর্বপুরুষের করতলে পলি মাটির সৌরভ ছিল। করতল মানে হাতের তালুতে, যদিও তোমরা এটা অনেকে পায়ের তালু মনে করো। হাতের তালুতে রক্ত জবার মতো ক্ষত ছিল, তাদের কোথায় ছিল? পিঠে। এবং এটা দিয়ে কি বুঝায়? যে তাদেরকে যারা শাসন করছে তারা কাপুরুষ ছিল এবং তার পূর্বপুরুষ নির্যাতনের শিকার হয়েছে। শস্য দানা, তিনি বলেছে যে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। শস্য দানাকে তিনি কবিতা বলেছেন। আচ্ছা, শাপদ বলেছেন তার পূর্বপুরুষ অতিক্রান্ত অরণ্য এবং শাপদের কথা বলতেন। শাপদ হইল হিংস্র প্রাণী, না? হিংস্র প্রাণী। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আসছে হলো পদ্ম থেকে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে এক নজরে সাজেশন কোন টপিক থেকে কয়টা আসছে এটা তো দিয়েই দেওয়া হবে তোমাদেরকে। এখন বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? বলো। মামুন তালুকদার বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া 17 নাম্বারটা কোরিয়া ছিল, হবে না কেন? এই বেটা, কোরিয়া ছিল তো মানে আগে ঘটে গেছে, শেষ, সেটা শেষ। আর করিতো মানে কি? রেগুলার করতো। তুমি অর্থের একটা মানে তুমি বুঝতেছো না পরে যে কোনটা নিত্যবৃত্ত। নিত্যবৃত্ত মানে কি? যেটা রেগুলার হইতো, রেগুলারিটি মেনটেন করতো ইন পাস্ট, তাই না? তা করিতো, সে রেগুলার ভুল করিতো, সে প্রতিনিয়ত ভুল করিতো, বা সে ভুল করিতো মানে কি বুঝতে পারছো? সে আগে এই ঘটনাটা প্রতিনিয়ত হইতো, এটাই তো বুঝতে পারছো, তাই না? জি ভাইয়া, আর যদি তোমার বলে ধন্যবাদ। সে ভুল করিয়াছিল, তাহলে তুমি সে ভুল করছে, শেষ। সেটা নিত্য একটা ঘটনা ঘটতেছে না। আচ্ছা, তারপরে শাহেদ বলো। কৃতাঞ্জলি পুটে, মিশরি বলেছো। কৃতাঞ্জলি পুটে অর্থ কি? কৃতাঞ্জলি পুটে হলো করজোড়ে, বা মানে মাথা নিচু করে কারো সামনে দাঁড়ানো, করজোড়ে। বলো বলো, শাহেদ বলো। আচ্ছা, তারপরে জিসান, জিসান বলো। ভাই এই যে অবিজ্ঞান মানে ইউনিট, এটা কি এ ইউনিট নাকি বি ইউনিট না, রাজশাহী এটা বিশ্ববিদ্যালয়ে? হলো সি ইউনিট। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে, মানে সায়েন্সের ইউনিটে যারা মানবিকের স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে, বুঝতে জি, পারছো? হ্যাঁ, তাদের জন্য এই প্রশ্ন। আচ্ছা, আমি বুঝতে ভাইয়া, পারছি। বলো। ভাই আমার ওই মাইক অন হচ্ছিল না তো। গীতাঞ্জলি হুম, পুটে শব্দের অর্থ পদ বা হাত জোর করিয়া। হ্যাঁ, সেটা তো বললামই, করজোড়ে। জি, করজোড়ে। আচ্ছা, ঠিক আছে। তারপর আর কার প্রশ্ন বলো? সাগির বলো। 18 নাম্বার কোশ্চেনটার সোর্স কি ছিল? 18 নাম্বার কোশ্চেন কি ছিল? দাঁড়াও দেখি। বাংলা সাহিত্যে বীরবল কেন বিখ্যাত? এটা বাংলা সাহিত্যের অংশ থেকে নিয়েছে, যেহেতু আউট অফ সিলেবাস। বলো। আচ্ছা ভাই, ঠিক আছে, এটাই। আর কার প্রশ্ন আছে বলো? সাবিকুন সাবা বলো। 19 নাম্বার প্রশ্নটা একটু বুঝতে পারিনি। 19 নাম্বার ঈশান প্রশ্নটা ছিল কোন ঈশান কোণ, তাই না? ঈশান কোণ বলতে মূলত বলা হয়, দাঁড়াও প্রশ্নটা বের করি। ঈশান কোণ মূলত বলা হয় উত্তর পূর্ব যে কোণটা, অর্থাৎ উত্তর এবং পূর্ব দিকের মাঝ বরাবর যে কোণটা, সেটাকে ঈশান কোণ নামে পরিচিত। ঠিক তেমনি
দক্ষিণ এবং পশ্চিমের যে কোণা সেটাকে নৈঋত্য কোণ বলা হয়, দক্ষিণ এবং পূর্ব দিকের যে কোণা সেটাকে আগ্নেয় কোণ বলা হয়। বুঝতে পারছো? সাবা না কি যেন, কি যেন ওর নাম কি, সাবিকুন সাবা, বুঝেছো? আচ্ছা, বুঝতে পারছো জি আশা ভাইয়া, করি। না বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন ছিল বলো ভাইয়া। ভাই, 1 নম্বর প্রশ্নটা কি একটু মায়ের উপর তাল গাছ আর চড়ক গাছ দেখাবো বেটা। হ্যাঁ বলো, 1 নাম্বার প্রশ্ন সাবিকুন বলো। সাবিকুন তুমি মিউট করে ফেলছো কেন বারবার? তুমি প্রশ্ন শেষ করো। সাবিকুন বলো, 1 নাম্বার প্রশ্ন কি হয়েছে? শেষ? ভাই এই প্রশ্নের সোর্সটা কি ছিল? এই প্রশ্নের সোর্স এই যে সাহিত্য, সাহিত্য, বাংলা সাহিত্য। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এটা সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান। শামসুর রহমান সম্পর্কে অন্য একটা তথ্য বলছিলাম, তিনি নাগরিক কবি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ইব্রাহিম বলো। হ্যালো, হ্যাঁ ইব্রাহিম বলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। ভাইয়া রুটিন মিলাতে পারতেছি না তো। কি বললো? রুটিন রুটিন মিলাতে মিলাইতে পারছি না পারতেছো না? আজকে। এটা কি ক্লাসের টপিক? ভাই ওই ইব্রাহিম, যে আপনারা ধরেন টেলিগ্রামে কিভাবে যুক্ত হয় আমি পারতেছি না, এই নতুন তো বুঝতেছেন এটা তো। ক্লাসে বললে হবে? এটা টেলিগ্রামে গ্রন্থিক, ওর সাথে তুমি একটু যোগাযোগ করো। ইব্রাহিমের রোলটা দেখে নাও, পরে ওর সাথে যোগাযোগ করে নিও। আচ্ছা, তারপরে আর কার কি প্রশ্ন বলো। মাহি বলো, মাহি বলো। স্যার ওই প্রাচ্যের বিপরীত শব্দ একটা পড়াইছিলেন যে 1 নম্বর, ওটা একটু বুঝাই দিলে ভালো হতো। প্রাচ্য মানে হলো পূর্ব। প্রাচ্য মানে হলো পূর্ব, এটার বিপরীত হলো প্রতীচ্য, যেটা মানে হলো পশ্চিম। এবার বুঝতে পারছো? জি আরেকটা আছে পাশ্চাত্য, প্রাচ্য পাশ্চাত্য বলা হয়। ক্লিয়ার? জি। আচ্ছা, আর কার কার প্রশ্ন আছে বলো। উমর বিন আশ বলো। হ্যাঁ, আপনি বলতেছিলেন সুকান্ত ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থগুলো আছে তার রচিত, তার মধ্যে আকালও অন্তর্ভুক্ত, কিন্তু ওটা তো উনি সম্পাদনা করেন না। আকাল মানে তোমার প্রশ্ন বুঝি নাই। মানে আপনি তো বলতেছিলেন আকাল উনি রচনা করেন, কিন্তু ওটা ওনার সম্পাদনা ছিল না। আমার প্রশ্নটা এইটা। সম্পাদনা আর রচনা তফাৎ কি? সম্পাদনা তো নিচে লেখা, আর মানে সংশোধনী বা ভুল ত্রুটি গুলা খুঁজে বের করা, ওটা সম্পাদনার ভিতর পড়ে না। আমার যত ধারণা, আমি শিওর বলতে পারছি না। না না, সম্পাদনা আর রচনা একই, একই বিষয়। নিজে লিখছে, সেটা সম্পাদনা করছে মানে কি, সেটা সে তৈরি করেছে। তুমি যেটা আচ্ছা, বলছো সেটা অর্থগতভাবে সেটা একটা অর্থ দেয়। যেমন এডিটর বলে, তাই না, পত্রিকায় সম্পাদক। জি 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 জি, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি তুমি যেটা বলছো সেটা বলছো, কিন্তু তিনি আকাল তিনি নিজে লিখেছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ আলিফ লিখেছে সানন্দিত চিত্তে হবে নাকি সানন্দ চিত্তে, একটা কোশ্চেন এসেছে। আচ্ছা, সানন্দিত চিত্তে হবে আমি যতটা জানি। যদি সানন্দ চিত্তে হয় আমি গ্রুপে জানা দেয়। আমি যতটা জানি সানন্দিত চিত্তে হবে। আমি আর সাইফ স্যার মিলে আলোচনা করেছিলাম এটা নিয়ে, সানন্দিত চিত্তে হবে। ঠিক আছে, তারপর আচ্ছা, আর কারো হয়তো কোনো কোশ্চেন নেই, আর কোনো হাত আমি দেখতে পাচ্ছি না উঠানো। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ওভারঅল ক্লিয়ার হয়েছো। তোমাদের আর কোনো কোশ্চেন নাই হয়তো। যদি তারপরে কোনো কোশ্চেন থাকে যে মনে হয় যে ক্লাসে জিজ্ঞেস করতে ভয় পাইছি, ভাই বকা টকা দেয় কিনা, তাহলে গ্রুপে জিজ্ঞেস করো, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। ক্লাস সম্পর্কে হয়তো তোমাদের আশানুরূপ ক্লাস নিতে পেরেছি কিনা আমি সেটা জানি না। কমেন্ট বক্সটা ওপেন করো। আশানুরূপ ক্লাস নিতে পেরেছি কিনা সেটা জানি না, তবে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। তোমরা পরবর্তীতে পড়াশোনাটা ঠিকঠাক করো, এবং তোমরা
খেয়াল করো যে কোন বিষয়গুলো পড়িয়েছি, কিভাবে প্রশ্ন বিশ্লেষণ করেছি, কিভাবে প্রশ্ন এসেছে, কোন টপিক থেকে কতটি এসেছে, মনোযোগটা ক্লাসে কতটুকু রেখেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর পরবর্তী ক্লাসের প্রস্তুতি নিতে থাকো, যে যুদ্ধে তোমরা নেমেছো সেটার প্রস্তুতি নিতে থাকো। সুস্থ রাখো নিজেকে, খাওয়া দাওয়া করো ঠিকঠাক, আর পড়াশোনা করো ঠিকঠাক। না পড়াশোনা করলে মায়ের উপর তাল গাছ। ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করো।